ভারতের জলাবাদে গ্যাংস্টারদের যন্ত্রণায় গ্রামবাসীরা অতিষ্ঠ হয়ে উঠেছিল। কখনো জমি জোর করে দখল করে নেওয়া, কখনো মানুষ খুন আর মদের চোরাচালান তো আছেই। আর এই সব কিছু বন্ধ করতে সেখানে এসে হাজির হয় পুলিশ ইন্সপেক্টর সামার। সেই পুরো সন্ত্রাসবাদকে শেষ করার জন্য উঠে পড়ে লাগে। কিন্তু এর মাঝে তার এক বেদনাদায়ক অতীত এমন ভাবে তার সামনে এসে দাঁড়ায় যখন তার সবকিছু ওলটপালট হয়ে যায়। সে কি পারবে অতীতের এই স্মৃতি ভুলে জলাবাদের সন্ত্রাসবাদকে সমূলে টেনে বের করতে, নাকি সেই হবে ষড়যন্ত্রের শিকার? সেটাই দেখবো আজকের গল্প কাপ্তানে। শুরুতেই আমরা কিছু পুলিশকে একজন আসামিকে নিয়ে যেতে দেখি, যাকে সবাই ভাইয়াজি বলে ডাকতো। সে অনেক বড় একটা ক্রিমিনাল ছিল। সে ছোট ছোট বাচ্চাদেরকে অপহরণ করত, আর আজ তাকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছিল, কারণ আজ ভাইয়াজির জামিন হতে যাচ্ছে। তবে সেই মুহূর্তে পুলিশ ভ্যানে কিছু লোক এসে হামলা করে, আর ওই লোকগুলো পুলিশকে গুলি করে দেয়। সেই সুযোগে ভাইয়াজি সেখান থেকে পালায়। এরপর আমরা এসএসপি অফিসার সামারকে কোর্টের সামনে দেখি। মিডিয়ার লোকেরা তাকে প্রশ্ন করতে থাকে, আপনি ভাইয়াজিকে বাচ্চা অপহরণের জন্য অ্যারেস্ট করেছিলেন, ভাইয়াজি আজ কোর্টে জামিন হয়ে যাবে, তাহলে অপহরণ করা বাচ্চাদের কি হবে? সামার এই প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো সাংবাদিককে জিজ্ঞেস করে যে তাদের কি আর কিছু জানার আছে। তখন একজন সাংবাদিক জিজ্ঞেস করে 10 দিন হয়ে গেছে এই কেসের, অথচ এখন পর্যন্ত কোনো রিজন বের হয়নি। এ বাচ্চারা গরিব এই জন্য? সামার তখন বলে সব কেসেরই শেষ আছে, যেহেতু এই কেস এখনো শেষ হয়নি তাই এটা এখনো চলবে। এই বলে সে সেখান থেকে চলে যেতে নেয়। তখনই তার ফোনে আহত একজন পুলিশ কল করে আর তাকে জানায় যে ভাইয়াজির লোকেরা তাদের উপর আক্রমণ করে ভাইয়াজিকে নিয়ে চলে গেছে। এই নিউজ পেয়ে মিডিয়ার লোকেরা সামারকে আরো প্রশ্ন করতে শুরু করে, কিন্তু সামার তাদেরকে ইগনোর করে চলে যাচ্ছিল। তখনই সোনিয়া নামের এক সাংবাদিক সামারকে বলতে থাকে যে আপনি এত কেয়ারলেস কিভাবে হতে পারেন? ভাইয়াজি পালিয়ে গেছে, আপনি নিজে তাকে কোর্টে না নিয়ে এসে আপনার সাবঅর্ডিনেটদেরকে পাঠিয়েছেন। তার লোকেরা এখন তাকে নিয়ে চলে গেছে। এখন না তাকে পাওয়া যাবে না ওই বাচ্চাগুলোকে। সামার তো তখন তার কথাও ইগনোর করে চলে যায়। কমিশনার এই বিষয়টা নিয়ে সামারকে অনেক কথা শোনায়। কমিশনার বলে, তুমি এনকাউন্টার স্পেশালিস্ট, সবাই তো আমাকে প্রশ্ন করছে, তুমি একজন অপরাধীকে কোর্টে পর্যন্ত নিয়ে যেতে পারোনি। এখন মিডিয়া হ্যান্ডেল করো, বাকিদেরকে আমি সামলাচ্ছি। সামারের পর যখন চলে যেতে থাকে তখনই কমিশনার তাকে পেছন থেকে ডেকে বলে, ভাইয়াজির তো আজ জামিন হওয়ার কথা ছিল, তাহলে সে কেন পালালো? সামারের জবাব না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সে নিজে নিজেই বলতে থাকে, কখনো কখনো সমাজের সম্মান পাওয়ার জন্য অপমানিত হতেই হয়। এরপর সে সেখান থেকে একটা গোপন আস্তানায় যায়। সেখানেই আমরা ভাইয়াজিকে বাঁধা অবস্থায় দেখি, অর্থাৎ সামারি ভাইয়াজিকে এখানে তুলে এনেছিল। সে কোনোভাবেই চায়নি ভাইয়াজির জামিন হোক, কারণ তার জামিন হলে সে আর নিখোঁজ বাচ্চাদেরকে খুঁজে পাবে না। সামার ভাইয়াজির সামনে গেলে সে তাকে হুমকি দিয়ে বলতে থাকে, আমি এখান থেকে ছাড়া পাই, তারপর দেখো তোমাদেরকে কিভাবে শিক্ষা দেই। সামার তখন বলে, তুই তো ছাড়া পাসনি, তুই তো পালিয়ে গেছিস, এখন তোকে আমরা মারি বা তুই নিজে মর, কারো কিচ্ছু যায় আসে না। ভাইয়াজি বলতে থাকে, বাচ্চাদেরকে তুই খুঁজে পাবি না। সামার তখন বলে, তাদেরকে তো এমনিতেও পাওয়া যাচ্ছে না, তবে এখন থেকে আর কোনো বাচ্চা কিডন্যাপ হবে না। সামার তখন তাকে জিজ্ঞেস করতে থাকে বাচ্চারা কোথায় আছে, কিন্তু সে তো কোনোভাবেই কিছু বলে না। তাই সামার তাকে মেরে ফেলার ভয় দেখায়, আর এরপরই ভাইয়াজি বলে দেয় যে বাচ্চারা কোথায় আছে। এরপর সে একটা বাচ্চার ছবি দেখিয়ে জিজ্ঞেস করে এই বাচ্চাটাকে সে কবে তুলেছে। সে তখন মিথ্যা বলে যে সে গতকালই তুলেছে। এই শুনেই তো রেগে মেগে সামার তাকে এক চড় মেরে দেয় আর বলে এই বাচ্চাটাকে 12 বছর আগে অপহরণ করা হয়েছিল। যাক, এরপরই সামার বাচ্চাদেরকে গিয়ে উদ্ধার করে। ভাইয়াজি 9টা বাচ্চার কথা বলেছিল, তবে সামার সেখানে গিয়ে 8 জন বাচ্চাকে উদ্ধার করতে পারলেও একজন নিখোঁজ ছিল। সামার এই বাচ্চার ব্যাপারে ভাইয়াজির লোকেদেরকে জিজ্ঞেস করে, তখন তারা জানায় বাচ্চাটা মারা গেছে। সামার ডেড বডি চায়, কিন্তু ভাইয়াজির লোকেরা জানায় বাচ্চাটার বডি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই শুনে তো সে প্রচন্ড রেগে তাদেরকে মারতে শুরু করে। এরপর সব বাচ্চাদেরকে উদ্ধার করে সে তাদের ফ্যামিলির কাছে পৌঁছে দেয়। তবে ওই নিখোঁজ বাচ্চাটার বাবার কাছে সে অনেক অপরাধ বোধে ভুগতে থাকে, কারণ তার বাচ্চাটা যে মারা গেছে সে তাকে উদ্ধার করতে পারেনি। এই কথা শুনে লোকটা অনেক ভেঙে পড়ে। এসব সহ্য করতে না পেরে সামার ভাইয়াজিকে ওই লোকটার সামনে নিয়ে আসে। এরপর সে বলে, আজকের পর থেকে আর কোনো মা তার বাচ্চাকে হারাবে না, আমি কথা দিচ্ছি। এই বলে সে ভাইয়াজিকে গুলি করে সেখানেই মেরে ফেলে। এরপরই সামার যখন টিভিতে নিউজ দেখছিল তখন বলা হয় ভাইয়াজির লাশ পাওয়া গেছে, কিন্তু কে খুন করেছে সেটা এখনো জানা যায়নি। এরপর আমরা তার বাড়িতে জার্নালিস্ট সোনিয়াকে দেখতে পাই। সে আসলে সামারের স্ত্রী। যদিও সামার তাকে কিছু বলেনি, কিন্তু সোনিয়া বুঝে গিয়েছিল যে সেই ভাইয়াজিকে খুন করেছে। তাই সে বলতে থাকে, ভাইয়াজিকে ভাগানো খুব ভালো একটা পদ্ধতি ছিল, কেউ কোনো সন্দেহ করেনি, আর তোমার মিশনও সম্পন্ন হয়ে গেছে। সামার তখন বলে, আমি তো কিছু করিনি, তার স্ত্রী তাকে অন্য কারোর সাথে দেখে ফেলেছিল, তাই মেরে ফেলেছে। সোনিয়া বলতে থাকে, আমিও জানি ভাইয়াজি দোষী, কিন্তু তার ব্যাপারে সিদ্ধান্ত আমি বা তুমি নিতে পারি না, কোর্ট তো আছেই, তাই না? সামার তখন জবাবে বলে, কোর্ট কি শাস্তি দেয়? কোর্ট তো শুধু তারিখ দেয়। সোনিয়া বলতে থাকে, তুমি আবার সেই ডিকের কেসের মতো করেই চিন্তা করছো। ডিকে 12 বছর আগে মারা গেছে, তাই প্লিজ তুমি এখন তার স্মৃতি থেকে বের হও। সামারের তখন 12 বছর আগের ডিকের সাথে ঘটা
সেই ঘটনার কথা মনে পড়ে যায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় কিছু লোক ডিকিকে গুলি করে পালিয়েছে। ডিকে তখন সামারের সামনেই ছটফট করতে করতে মারা যায়। এই ঘটনা আজও সামার ভুলতে পারেনি। তবে ডিকের পরিচয় কি তা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। দৃশ্য চলে আসে বর্তমানে। সামার সোনিয়ার কথা পাত্তা না দিয়ে তার মেয়ে সালোনিকে ডাকতে শুরু করে। সালোনি আসলে সে তাকে জড়িয়ে ধরে আবারও 12 বছর আগের সেই পুরনো ঘটনায় ফিরে যায়, যেখানে একটা বাচ্চা ছেলে ডিকে রক্তাক্ত অবস্থায় সামারের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলছিল, স্যাম ভাই আমাকে বাঁচাও। সামার বাচ্চাটা চিৎকার শুনে তাকে চারিদিকে খুঁজছিল, কিন্তু ততক্ষণে দুজন লোক এসে ওই বাচ্চাটাকে সেখান থেকে নিয়ে যায়। সেখানে আরো একটা ছোট্ট বাচ্চা ছিল যে সামারের কাছে সাহায্য চাইছিল, কিন্তু এই বাচ্চাকেও দুজন লোক তুলে নিয়ে যায়। এরপর অনেক চেষ্টার পরেও সামার কিছু করতে পারেনি। সেই ঘটনার 12 বছর কেটে গেলেও বাচ্চা দুটোর চিৎকার এখনো সামারের কানে বাজে। তো এর মধ্যেই সালোনি তাকে বলে যে বাবা, প্রিন্সিপাল স্যার তোমাকে আমাদের স্কুলের চিফ গেস্ট হিসেবে আসতে বলেছে। সামারও বলে ঠিক আছে, সে স্কুলে আসবে। একথা শুনে সালোনি খুব খুশি হয়ে যায়। এরপর সামার তাকে একটা বইও দেয়, তবে এটা ছিল তার মেয়ের জন্য অনেক কঠিন একটা বই। এসব দেখে সোনিয়া বলে তাকে একটু বাচ্চার মতোই থাকতে দাও না। এসব শুনে সামারের ভালো লাগে না, তাই সে তার রুমে চলে যায়। আমরা বুঝতেই পারি সামার আর সোনিয়ার মধ্যে অনেকটা দূরত্ব রয়েছে, আর এই দূরত্বের একমাত্র কারণ ছিল সামারের কঠিন স্বভাব, তার সেই কঠিন অতীত। সোনিয়া অনেক চেষ্টা করেও সামারকে সেই অতীত থেকে বের করে আনতে পারেনি। এরপর আমরা শাহিনকে দেখতে পাই, যে জোয়ালাবাদ শহরে বেআইনিভাবে মদ বিক্রি করত। মুন্না নামের একজন বিজনেসম্যান ছিল তার কম্পিটিটর। এই মুন্না আগে শাহিনের হয়েই কাজ করত, কিন্তু পরে একজন প্রভাবশালী রাজনৈতিক নেতার সাহায্য পেয়ে বর্তমানে মুন্না এই ব্যবসায় শাহিনকেও টক্কর দিয়ে যাচ্ছে। শাহিনের সমস্ত লোক ধীরে ধীরে মুন্নার অধীনে চলে যায়। এরপর মুন্না শাহিনকে সরিয়ে নিজেই বিজনেস শুরু করে, আর এ কারণেই তারা একে অপরের শত্রু। শাহিন এখন যে কোনো ভাবে তার জোয়ালাবাদ ফেরত চায়। শাহিনের ডান হাত ছিল কবির, আর এই জোয়ালাবাদ ফিরিয়ে আনার দায়িত্ব কবিরের উপরেই দেয় শাহিন। এদিকে আমরা মুন্নাকে দেখতে পাই, কবির তার লোকেদেরকে মারধর করে তার আনা মদের সমস্ত বোতল ভেঙে দিয়েছিল। কবির মুন্নার বড় ভাই টিল্লুকেও মেরেছিল, তাই সে মুন্নার কাছে নালিশ করে আর কবিরকে মেরে ফেলতে বলে। আসলে টিল্লু ছিল কিছুটা বোকা স্বভাবের, তাই মুন্নাই সবকিছু সামলাতো। আর মুন্না মালামালের দায়িত্ব যে দুজন লোককে দিয়েছিল, সে রেগে মেগে তাদেরকে গুলি করে মেরে ফেলে। এরপরে মিনিস্টার সাঙ্গাবান মুনাকে কল করে তার বাড়িতে আসতে বলে। এই লোকের প্রভাবের কারণেই মুনা তার বিজনেসে এত উপরে উঠতে পেরেছে। তো এরপর মুন্না সাঙ্গাবানকে বলতে থাকে, পুরো শহরে মদের বিজনেস ছড়িয়ে দেওয়াটাই আমার স্বপ্ন। সাঙ্গাবান বলে, আর এই স্বপ্ন সত্যি করার জন্য সে কি চায়? মুন্না বলে তার অনেক টাকা চাই। সাঙ্গাবানও তাকে অনেকগুলো টাকা দিয়ে দেয় আর বলতে থাকে, টাকা আর ক্ষমতা দুটোই আমাদের কাছে আছে। রাস্তার টেন্ডারে পাওয়া যাবে 180 কোটি টাকা। মুন্না বলে ফাইল তো রেডি, কিন্তু সেটা আমাদের হাতে আসবে কিভাবে? সাঙ্গাবান বলে সমস্যা নেই, আমরা সব ব্যবস্থা করে নিব, এই টেন্ডার তো আমরাই পাবো। এদিকে শাহিন ও কবিরকে ওই টেন্ডারের ব্যাপারে বলছিল, যে কোনো ভাবেই সে কবিরকে একটা ব্যবস্থা করতে বলে। শাহিন আরো বলে, মুন্না আর আমার মধ্যে যে টেন্ডার পাবে সেই যুদ্ধে জিতবে, তাই খুব ভালোভাবে চেষ্টা করতে হবে। অন্যদিকে পরদিন কমিশনার যখন জানতে পারে যে সামারি ভাইয়াজিকে ভাগিয়েছে আর তাকে খুন করেছে, তখন সে তাকে অনেক কথা শোনায়। সে সামারকে আর কোনো কেসও দিতে চায় না, আর সে তাকে এটাও বলে দেয় যে তার কেসগুলো এখন থেকে অন্য কেউ সামলাবে। এসব তো সামারের মোটেও ভালো লাগে না। এরপরে আমরা দীনেশ নামের একজনকে দেখতে পাই। সে একটা কনফারেন্সে ওই টেন্ডারের ফাইল রেডি করে নিয়ে আসে। সেখানে শাহিন আর মুন্নার দুই দলই এসেছিল। শাহিন তো খুব কনফিডেন্ট ছিল যে সেই এই টেন্ডারটা পাবে, কারণ শাহিনের অর্ডার অনুযায়ী কবির দীনেশকে তার স্ত্রী আর সন্তানকে মারার হুমকি দিয়ে ফাইলটা নিয়ে নিয়েছিল, তাই টেন্ডারের নাম্বারও তার জানা ছিল। তাই দীনেশ ওই কনফারেন্সে দাঁড়িয়ে বেশ ভয়ও পেতে থাকে। তবে শেষমেশ সেই টেন্ডারটা চলে যায় মুন্নার কাছে। এসবে তো শাহিন প্রচন্ড রেগে যায়। সেখান থেকে বেরিয়েই সে কবিরকে কল করে, কিন্তু কবির তো কলই রিসিভ করে না। এদিকে দেখা যায় কবির তো দীনেশের বিশ্বাসঘাতকতার জন্য তাকে মারতে তার অফিসে এসেছিল, কিন্তু দেখা যায় মুন্নার লোকেরা তাকে অলরেডি মেরে ফেলেছে। এটা দেখে কবির ছুটে বাইরে বের হতে যাবে, তখনই দেখা যায় সামনে ডিএসপি প্রীত সিং তার দলবল নিয়ে চলে আসে আর তাকে অ্যারেস্ট করার জন্য তার পেছন পেছন ছুটতে থাকে। এর মধ্যে শাহিনও সেখানে চলে আসে। এর মধ্যে মুন্নার লোকেরা শাহিনদেরকে ঘিরে ধরেছিল। তখন কবির কোনো মতে পুলিশের হাত থেকে বেঁচে এসে তাকে বাঁচিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। এদিকে রাতের বেলা সামার যখন জগিং করতে বের হয়, তখন তার ইনফরমার তার কাছে আসে। এই লোকের নাম রাঘব। সামার তখন তাকে জোয়ালাবাদের শুটিং এর ব্যাপারে জিজ্ঞেস করে। রাঘব জানায় সেখানে দিনের আলোয় শুটিং হয়েছে আর তাতে 4 জন পুলিশ মারা গেছে, সাথে আরো 3 জন সাধারণ মানুষ। এছাড়াও 2 জন এখন শোচনীয় অবস্থায় হসপিটালে আছে, আর সেখানকার ডিসিপি প্রীত সিং। একথা শুনে সামার বলতে থাকে, লেডি সিংহাম? রাঘব বলে, হ্যাঁ, আসলে ওই এলাকাতেও বাচ্চাদের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছে, আর এই কারণেই সামার রাঘবকে ওই এলাকার উপর নজর রাখতে বলে। রাঘব তাকে জানায় সেখানে শুধু বাচ্চারাই নয়, 18-20 বছরের মানুষও নিখোঁজ হয়। সামার তখন বলে, তাই নাকি? তাহলে ওখানেই যাওয়া যাক, ওখানে আর কাউকে জবাব দিতে হবে না। এসব শোনার পর রাঘব জিজ্ঞেস করে, যে বাচ্চাটা মারা গেছে ওই বাচ্চাটা বানির বয়সের ছিল, তাই না? বানির কথা শুনে সামার আরো আপসেট হয়ে যায় আর বলে, এই ঘটনার অনেক দিন হয়ে গেছে, আমিও এসব ভুলে গেছি, তাই তুমিও ভুলে যাও। এই বলে সে সেখান থেকে চলে যায়। যে বাচ্চাটার চিৎকার এখনো সামারের কানে বাজে, সেই বাচ্চাটার নামই আসলে বানি, যে কিনা সেদিন ডিকের সাথে ছিল। সামার মুখে স্বীকার না করলেও তার মনে এখনো বানির স্মৃতি রয়ে গেছে।
যাচ্ছে। এদিকে আমরা ডিএসপি প্রীত সিংকে মুন্নার সঙ্গে তাস খেলতে দেখি। প্রীত আসলে মুন্নার সঙ্গে যুক্ত ছিল, আর তার কথাতেই সে দিনেশের খুনের দায় কবিরের উপর চাপাতে চেয়েছিল। তবে এতে 4 জন কনস্টেবল মারা যাওয়ায় ক্ষতিপূরণ হিসেবে সে মুন্নার থেকে অনেক টাকা নিয়ে নেয়। পরদিন সিএম সমস্ত পুলিশ অফিসারদেরকে নিয়ে একটা কনফারেন্সে বসে। সেখানে সে জানায় জলাবাদে 4 জন পুলিশ গুলিতে মারা গেছে। মদের দোকান তো সেখানে ফুচকার দোকানের মতো হয়ে গেছে, কিন্তু পুলিশ এখনো নীরব। বাড়াবাড়ি কিছু হওয়ার আগেই এসব থামাতে হবে। এখানে সামার কিছু বলার জন্য হাত তুললেও সিএম তাতে পাত্তা দেয় না। তাই সে নিজেই উঠে দাঁড়িয়ে বলে, আমি জলাবাদের চার্জ নিতে চাই। সিএম তাকে বলে, আমি জানি বাচ্চাদের বাঁচানোর জন্য ভাইয়াজি কিভাবে পালিয়েছিল। আপনি সিস্টেম চালান আর আমি সিস্টেম বানাই। কিন্তু সমস্যা হলো জলাবাদে গুলি চালানো লোকের কোনো প্রয়োজন নেই। এমনিও এদিকে হিউম্যান রাইটস এর লোকেরা ইনকোয়ারি শুরু করবে। এখান থেকে কোনোভাবেই পালানো যাবে না। সামার তখন বলে তাকে 6 মাস সময় দেওয়া হোক, আর এই 6 মাসের মধ্যেই সে জলাবাদের চেহারা একদম পাল্টে ফেলবে। কিন্তু সিএম রাজি হয় না। সামার তখন তার কাছে 4 মাসের সময় চায়, আর যদি সে এটা করতে না পারে তাহলে সে হিউম্যান রাইটস এর মুখোমুখি হতে প্রস্তুত। সিএম তখন এই কথা শুনে রাজি হয়ে যায়, আর সামারকে 4 মাসের জন্য জলাবাদে ট্রান্সফার করা হয়। বাড়ি ফেরার পর সালোনি তার কাছে আসে। আজ সামারের তার স্কুলে যাওয়ার কথা ছিল, কিন্তু কাজের চাপে সে ভুলেই গেছে। তাই সোনিয়া তার উপর অনেক রেগেছিল। তো দেখা যায় সামার আজও তার মেয়েকে একটা হিস্ট্রি বই দেয়। এরপর সোনিয়াকে জানায় 4 মাসের জন্য তাকে জলাবাদ ট্রান্সফার করা হয়েছে, তাকে যেতে হবে। সোনিয়ার এটা ভালো না লাগলেও পরদিন সামারকে ঠিকই তাদের বিদায় জানিয়ে জলাবাদের উদ্দেশ্যে রওনা দিতে হয়। এদিকে কবির শাহিনকে বলতে থাকে, আমি দিনেশকে মারিনি। শাহিন বলে, আমি জানি, কিন্তু পুলিশ তো জানে না। এখানে এক নতুন অফিসার এসেছে, সেও তাদেরই একজন। তুমি কি সব সামলাতে পারবে? কবির বলতে থাকে, আমরা কোথাও যাব না, কারণ এই জলাবাদ আমাদেরই থাকবে। আমরা চেষ্টা করব। শাহিন এতে অনেক রেগে যায়, কারণ কবির শুধুমাত্র মুখে এত কথা বলে, কিন্তু কাজের কাজ কিছুই করতে পারে না। এদিকে দেখা যায় সামার ওই 4 জন পুলিশের মৃত্যুর কেস নিয়ে ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছিল। সমস্ত পুলিশকে সে জিজ্ঞেস করে, এই রিপোর্ট কে লিখেছিল? প্রীত জানায় সে লিখেছে। সামার বলে, আমরা যে রিপোর্ট বানাই সেটা চাই না, বরং যেটা আমরা হাইড করি আমার সেই রিপোর্ট চাই। প্রীত তখন বলে, সব বয়ান আমি নিজেই নিয়েছি, কবিরই দিনেশকে মেরেছে। শাহিন টেন্ডার পায়নি দেখে তার লোক কবির দিনেশকে মারার জন্য এসেছিল। সেই সময় গোলাগুলি হয়েছে দেখে পুলিশ সহ সাধারণ মানুষও মারা গেছে। আমি এসব নিজের চোখে দেখেছি। এসব শুনে সামার তাকে জিজ্ঞেস করে, কবির দিনেশকে গুলি করছিল এটা আপনি নিজ চোখে দাঁড়িয়ে দেখছিলেন? এই কথা শুনে তো প্রীত একটু থতমত খেয়ে যায়, আর বলতে থাকে, না মানে সে যে মেরে পালাচ্ছিল সেটা দেখেছি। দৃশ্য চলে যায় পরদিন। সাঙ্গাবান মুন্নাকে বলে, দামরুকে দিয়ে এবার জমি দখল করা শুরু করে দেয়। তুই নিজে করিস না, নাহলে কিন্তু 180 কোটি টাকার টেন্ডার হাতছাড়া হয়ে যাবে। এরপর মুন্না তার রাইট হ্যান্ড ডামরুকে জলাবাদের সাধারণ মানুষের জমি দখল করতে বলে। ডামরুও তার কথা মতো কাজে লেগে যায়। এদিকে সাধারণ জনগণ নিজেদের জমি দখল করতে দেখে বাধা দেয়, কিন্তু মুন্না জানায় যে এই জমি তো এখন তাদের। তখন সেখানে গ্রামের শিক্ষিত এক মাস্টারজিও মুন্নাকে জানিয়ে দেয় যে সে জোর করে এই জমি দখল করতে পারবে না। এরকম করতে চাইলে তারা সবাই পুলিশের সাহায্য নিবে। মুন্না এতে অনেক রেগে যায়, যার কারণে ডামরু একটা গাড়ি নিয়ে কৃষকদের সমস্ত ফসল নষ্ট করে দেয়। এতে গ্রামবাসী ছুটে এসে তাদেরকে বাধা দিলে ডামরু তার উকিল নিয়ে এসে মাস্টারজিকে দলিল দেখায়, আর বলে এই জমি এখন আমার নামে। ডামরু জালিয়াতি করে ওই সমস্ত জমি নিজের নামে করে নিয়েছে। মাস্টারজি বুঝতে পারছিল না এসব কিভাবে হয়ে গেল, তারও কিছু করার ছিল না। এদিকে সামার দিনেশের খুনের তদন্তের জন্য তার ইনফরমার রাঘবকে গোপনে সমস্ত তথ্য কালেক্ট করার জন্য বলে। সে দিনেশের খুনের ব্যাপারে তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করলে দিনেশের স্ত্রী তাকে জানায় যে দিনেশ নিজের ফ্যামিলিকে বাঁচানোর জন্য ফাইলটা কবিরকে দিয়েছিল। এরপর কি হয়েছে কেন হয়েছে এর উত্তর তো রামপ্রসাদই দিতে পারবে, কারণ ফাইলের সব কাজকর্ম রামপ্রসাদই দেখাশোনা করে। রামপ্রসাদের নাম শুনে সামার তার একজন সহকর্মী রামদিনকে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য বেরিয়ে যায়। ওদিকে প্রীত এই খবরটা গোপনে মুন্নাকে জানিয়ে দেয়। মুন্না তখন রামপ্রসাদকে মারার জন্য ডামরুকে পাঠায়, কিন্তু রামপ্রসাদ বাড়িতে ছিল না, তাই ডামরু বাইরে বেরিয়ে আসে। এমন সময় সামাররাও সেখানে পৌঁছে যায়। সামার ডামরুকে দেখে রামপ্রসাদের বাড়ির ব্যাপারে জিজ্ঞেস করলে ডামরু তাকে বাড়িটা দেখিয়ে দেয়, আর জানায় যে রামপ্রসাদ বাড়িতে নেই। এরপরই সে সেখান থেকে চলে যায়। সে ভেবেছিল সামার হয়তো চলে যাবে, কিন্তু সামার তো সেখানে বসেই রামপ্রসাদের অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর রামপ্রসাদ এলে সামার তাকে তুলে থানায় নিয়ে চলে আসে। সেখানে সামার তাকে অনেক মারধর করে। রামপ্রসাদ মার খাওয়ার পর সামারকে জানিয়ে দেয় যে সাঙ্গামানের কথাতেই সে টেন্ডার পরিবর্তন করেছে। এই খবর শোনা মাত্রই প্রীত মুন্নাকে ফোন করে বিষয়টা জানিয়ে দেয়। এরপর আমরা কবিরকে তার বন্ধুদের সঙ্গে বসে থাকতে দেখি। তখনই সেখানে কবিরের গার্লফ্রেন্ড সাক্ষী আসে। কবির তখন সাক্ষীকে বলে, আমার কারণে তোমার সমস্যা হচ্ছে। সাক্ষী বলে, দেখো আমি খুব ভালো করেই জানি তুমি কোনো অন্যায় করনি, আর যেহেতু কোনো অন্যায় করনি তাহলে কেন এত ভয় পাচ্ছ? কোনো না কোনো রাস্তা অবশ্যই বেরোবে। সাক্ষী এখানে কবিরকে জানায় যে ডামরু গ্রামবাসীর জমি জোর করে দখল করে নিয়েছে, জমির জাল কাগজও বানিয়েছে। অন্যদিকে মাস্টারজি গ্রামবাসীদেরকে নিয়ে তাদের জমির সম্পর্কে আলোচনা করছিল। মাস্টারজি গ্রামের সবাইকে নিজের জমির জন্য লড়াই করতে বলে। তখনই মুন্নার লোকেরা সেখানে চলে আসে আর গ্রামবাসীদেরকে খুব মারতে শুরু করে। সেখানে টিল্লুও ছিল, সে ভিডিও কলে সবকিছু মুন্নাকে দেখায়। এদিকে মুন্নার কথায় দুজন লোক থানার বাইরে গিয়ে মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেয়, আর সেটা নিয়ে দুজনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। এরপর সে সামারকে ফোন করে জানায় যে গ্রামবাসীরা তার লোকেদেরকে মারধর করছে। এই কথা শুনেই তো সামার গাড়ি নিয়ে বেরিয়ে যায়। এদিকে মোটরসাইকেলে আগুন লাগার কারণে সে আগুন নেভানোর জন্য থানা থেকে সব পুলিশ বাইরে
বাইরে বেরিয়ে আসে আর সেই সুযোগে ফাঁকা থানায় ঢুকে ডামরু রামপ্রসাদকে মেরে ফেলে। এদিকে কবির এসে মুন্নার লোকেদেরকে অনেক মারধর করে। কবির টিল্লুর হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে মুন্নাকে দেখিয়ে দেখিয়ে টিল্লুকে মারতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সেখানে সামার তার টিমকে নিয়ে চলে আসে। তাকে দেখেই তো কবির পালাতে থাকে। এদিকে সামার তার পেছন পেছন এসে তার দিকে বন্দুক তাক করে বলতে থাকে, তুমি আমার সঙ্গে থানায় চলো, তোমার সাথে আমি শুধু কথা বলতে চাই। কথা শুনেই কবির থেমে যায়। তার ছোটবেলার একটা ঘটনা মনে পড়ে যায়। আর এখানেই একটা টুইস্ট রিভিল হয়। আসলে কবিরই হচ্ছে সেই বাণী যার আওয়াজ আজও সামারের কানে বাজে। বাণীর মনে পড়ে যায় যে ওই রাতে ডিকের রক্তাক্ত লাশের পাশে সামার দাঁড়িয়েছিল, কিন্তু সে ডিকেকে রাস্তার মাঝখানে ওইভাবে মরতে ফেলে রেখে সেখান থেকে চলে যায়। কবির সেখানে দাঁড়িয়ে তার ছোটবেলার কথাগুলোই মনে করছিল। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কবির, রোমিও আর রাঞ্জা একই সঙ্গে একই অনাথ আশ্রমে থাকতো। ডিকে ছিল তাদের বড়, সে বাণীর অনেক খেয়াল রাখতো। তারা সবাই আবার সামারের ইনফর্মার হয়ে কাজ করত। সামারও তাদের অনেক খেয়াল রাখতো, তাদের সবার সমস্ত খরচ বহন করত, এমনকি তাদেরকে নিজের আপন ভাইয়ের মতো দেখত। বাণীরও শখ ছিল সে সামারের মতো পুলিশ অফিসার হবে। সে সামারকে অনেক ভালোবাসতো, তাই সে তাকে ভালোবেসে স্যাম ভাই বলে ডাকতো। কিন্তু বর্তমানে বাণী অর্থাৎ কবির এখন সামারকে ঘৃণা করে, কারণ ওই দিন ডিকের দেহের পাশে সামার দাঁড়িয়েছিল। তার চোখের সামনে ডিকে ছটফট করতে করতে মারা যায়, কিন্তু সামার কিচ্ছু করেনি। আর এই সবকিছুর কারণে কবির তাকে ঘৃণা করে। তাই এত বছর পর সামারকে সামনে পেয়েও সে তার কাছে যায় না, সেখান থেকে চলে যায়। নিজের পরিচয়টা পর্যন্ত সামারকে জানতে দেয় না। প্রচন্ড ক্রোধের কারণে সে বাড়ি গিয়ে তার বন্দুকটা বের করে সামারকে মারার জন্য। আর বাড়ি থেকে বের হতে চায়, কিন্তু রোমিও তাকে বের হতে দেয় না আর বলে সামার কিন্তু এখন আর আগের মতো নেই। কবির বলতে থাকে, ডিকে ভাই মারা যাওয়ার পর আমরা অনেক কেঁদেছি। ওই লোকটা ডিকে ভাইকে ছটফট করে মরতে দিয়েছিল, আমি ওকে কোনোভাবেই ছাড়বো না। কবিরের পর রাঞ্জাকে বলে, সামারের মতো খারাপ লোককে আমাদেরকে মারতেই হবে। তুই কি ভুলে গেছিস আমাদের ভাইকে রাস্তায় বেওয়ারিশ লাশের মতো ফেলে চলে গিয়েছিল? এই বলে সে বেরিয়ে যেতে নিলে তারা তাকে থামায় আর বলে শাহিন ভাইয়ের সাথে একবার দেখা করতে। কবিরও তখন রাজি হয়ে যায়। এদিকে সামার থানায় গিয়ে রামপ্রসাদকে মৃত অবস্থায় দেখে সব কনস্টেবলের উপর অনেক রেগে যায়, কারণ রামপ্রসাদই ছিল তার একমাত্র সাক্ষী। সবাই একসঙ্গে বাইরে যাওয়ার কারণে সামার সবার উপর অনেক রেগে যায়। আর যেহেতু সে রামদিনকে থানার দায়িত্ব দিয়ে গিয়েছিল, তাই সে রামদিনকে সাসপেন্ড করে দেয়। এদিকে মাস্টারজি থানায় গ্রামের লোকজনকে নিয়ে এসেছিল। মাস্টারজি তিল্লুর ব্যাপারে সামারের কাছে নালিশ করে। সামার তাকে রিপোর্ট লেখাতে বলে। মাস্টারজি তাকে বলতে থাকে, আবার রিপোর্ট? সেজন্যই আমরা কবিরকে প্রোটেক্ট করেছি, কারণ এখানকার সব পুলিশ তো বিক্রি হয়ে গেছে। কথা শুনে সামার অনেক রেগে যায়। আসলে মাস্টারজি আর তার লোকেরাই ওই রাতে সামারের হাত থেকে কবিরকে বাঁচিয়েছিল। সামার তখন রেগে বলে, সে একজন খুনি আর আপনারা সবাই তাকে পুলিশের হাত থেকে বাঁচিয়েছেন। অত কথা বলার দরকার নেই, আপনারা আগে রিপোর্ট লেখান। তখন মাস্টারজি বলে, আপনার এই থানায় একজন সাক্ষী মারা গেছে আর আপনি আমাদেরকে প্রশ্ন করছেন? এর কোনো জবাবই সামারের কাছে ছিল না। মাস্টারজি এরপর হতাশ হয়ে সবাইকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সামার প্রীতকে বলে, আমি এখানকার সমস্ত সিসিটিভি ফুটেজ দেখতে চাই আর সকালের মধ্যেই সাংঘাবানকে এনে এখানে হাজির করবেন। এরপর সামার রাঘবকে কল করে তথ্য বের করার জন্য বলে দেয়। পরদিন কবির শাহিনের কাছে যায় আর তাকে বলে, আপনাকে কিছু জিজ্ঞেস করার আছে। যদি কোনো ব্যক্তির কারণে আপনার জীবন নষ্ট হয়ে যায় আর সেই ব্যক্তি যদি বহু বছর পর হঠাৎ আপনার সামনে আসে, তাহলে আপনি কি করবেন? শাহিন বলে, আমি তাকে প্রাণে মেরে ফেলবো, কিন্তু যদি সে আমার চেয়ে বেশি শক্তিশালী হয়, তাহলে প্রথমে আমি তার সঙ্গে এমন ভাবে বন্ধুত্ব করব যাতে সে আমাকে ছাড়া এক পাও চলতে না পারে। এরপর একদিন সুযোগ বুঝে তাকে মেরে ফেলবো। কবির এসব শুনে বুঝতে পারে সামারকে মারার জন্য সবার আগে তাকে তার বন্ধু হতে হবে। এদিকে সাংঘাবান থানায় আসে সামারের সাথে দেখা করতে। সামার তখন সাংঘাবানকে বলে, আপনি শাহিনের টেন্ডার মুন্নাকে দিয়েছেন, আপনার বিরুদ্ধে যত প্রমাণ আছে আপনি সব মুছে ফেলুন। যদি কোনো প্রমাণ পুলিশের হাতে পড়ে যায় তাহলে কোর্ট আপনাকে সাজা দেবে, আর যদি প্রমাণগুলো আমার হাতে পড়ে তাহলে যে রোডের জন্য আপনি এসব করেছেন সেই রোডের নাম লেট সাংঘাবান রোড বানিয়ে দেব। কিন্তু সাংঘাবান তো তার কথায় পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সামার প্রীতকে ওই মোটরসাইকেল মালিককে খুঁজে বের করতে বলে, যার মোটরসাইকেলে গত রাতে আগুন লেগে গিয়েছিল। ওদিকে টিল্লু আবার মুন্নার কাছে গিয়ে নালিশ করে। ডামরু মুন্নাকে বলে, ভাইয়ের গায়ে হাত তোলার প্রতিশোধ এবার আমি নেব। মুন্না তাকে থামিয়ে দিয়ে বলে, কবিরের কারণে আমাদের উকিল পালিয়ে গেছে, গ্রামের সবার চোখে সে এখন হিরো হয়ে গেছে। ডামরু তখন কবিরকে মারতে চাইলে মুন্না বলতে থাকে, নতুন অফিসার এসেছে এখানে, সে যদি জানতে পারে এই সবকিছুর পেছনে আমরা আছি তাহলে আমাদের হাত থেকে টেন্ডার চলে যাবে। এরপর মুন্না টিল্লুকে তার নতুন বিদেশি মদের ফ্যাক্টরির সমস্ত দায়িত্ব দিয়ে দেয়। টিল্লু এই কথা শুনে অনেক খুশি হয়ে যায়। মুন্না তাকে বলতে থাকে, কবির তোমাকে মেরেছে, তার বদলা তুমিই নেবে, আমি নই। আর আজ থেকে ফ্যাক্টরিরও সমস্ত দায়িত্ব তোমার, আর তোমার প্রতিশোধের দায়িত্বও তোমার। বাকি সব ব্যবস্থা আমি করে দিব। ওদিকে রাঘব সামারকে ফোন করে বলে, আমি জানতে পেরেছি বানসাল নামের এক লোকের মোটরসাইকেলে আগুন লেগেছিল। এরপর সামার বলে, আচ্ছা ঠিক আছে, তুমি এখন এটা খোঁজ নাও যে পুলিশদের মধ্যে মুন্নার বেস্ট ফ্রেন্ডকে কে আমাকে থানার বাইরে বের করেছে। এরপরই সামার আর রামদিন একটা গ্যারেজে যায় যেখান থেকে গত রাতে ওই মোটরসাইকেলটা চুরি হয়েছিল। এখন অনেকের মনে প্রশ্ন উঠতে পারে, রামদিন তো সাসপেন্ড হয়ে গেছে, তাহলে সে এখন সামারের সঙ্গে কি করছে? আসলে সে সাসপেন্ড হয়েছে ঠিকই, কিন্তু তার সাসপেনশন এখনো কার্যকর হয়নি। যাক, সেখানে একটা বাচ্চা ছেলেকে গ্যারেজে কাজ করতে দেখে সামার তাকে জিজ্ঞেস করে, তুমি স্কুলে যাওনি কেন? তখনই ভেতর থেকে গ্যারেজের মালিক বেরিয়ে আসে। ওই বাচ্চা ছেলেটা তারই ছেলে ছিল। সামার তাকে বলতে থাকে, তোমার কি মনে হয় না বাচ্চাটার স্কুলে যাওয়া উচিত? ওকে স্কুলে ভর্তি করো, ও
সমস্ত খরচা আমি দেব। সে আসলে এভাবেই অনেক গরিব বাচ্চাদের খরচ বহন করত। সে অনেক ভালো মনের মানুষ ছিল। সে আসলে আজও সব বাচ্চাদের মধ্যে বাণীকে খুঁজে বেড়ায়, কিন্তু দুঃখের বিষয় বাণী তো তাকে ঘৃণা করে। যাক, এরপর সে মালিককে জিজ্ঞেস করে, আপনি কি দেখেছেন গত রাতে এখান থেকে কে বাইক চুরি করেছে? মালিক বলে, হ্যাঁ সে দেখেছে। সে তাকে দেখলে চিনতে পারবে। সে বলে, লোকটা অনেক লম্বা ছিল, বডিও ভালো ছিল, মনে হয় জিম টিম করে। সামার তখন সমস্ত জিম সেন্টারে গিয়ে ওই লোকটার ব্যাপারে খোঁজ করে। লোকটা একটা জিম সেন্টারে জিম করছিল। সামার তখন সেখানে তাকে খুঁজে পায়। লোকটা যখন ব্যায়াম করছিল, সামার তখন তার ডাম্বেলের ওজন বাড়িয়ে দিয়ে তাকে জিজ্ঞেস করে গত রাতে সে কার কথায় মোটরসাইকেল চুরি করেছে। সামার সেখানে ডাম্বেলের এত ওজন বাড়িয়ে দিয়েছিল। লোকটা তখন না পেরে ডামরুর নাম বলে দেয়। এরপর সামার ডামরুর পেছনে ছোটে। প্রীত তখন দ্রুত এই খবরটা মুন্নাকে জানিয়ে দেয়। মুন্না তখন ডামরুকে ধরতে মুন্নার বাড়িতে চলে যায়। তার সাথে প্রীতও যায়। মুন্না তো আগে থেকেই তার আসার খবর পেয়ে গিয়েছিল, তাই সে আসতেই তার সার্ভেন্টরা তাকে ফুল দিয়ে স্বাগত জানায়। সামার তাতে পাত্তা না দিয়ে ভেতরে চলে যায়। সে মুন্নাকে বলতে থাকে, রামপ্রসাদকে জেলখানায় তুই মেরে ফেলেছিস, তাই না? অনেক ভালোই গেম খেলেছিস তুই। আমাকে থানা থেকে বের করে ডামরুকে ভেতরে পাঠিয়েছিলি, কিন্তু আমি তো সাক্ষী পেয়ে গেছি। এ কথা শুনেই মুন্না তার পাশে থাকা একটা লোককে কোষে জ্বর মারে আর সামারের সামনে জিজ্ঞেস করে, তোকে কে মেরেছে? লোকটা জবাবে বলে, প্রীত ম্যাডাম মেরেছে। মুন্না তখন বলে, কিন্তু প্রীত ম্যাডাম তো এখানেই দাঁড়িয়ে আছে। লোকটা বলে, আমি তো কোর্টে এটাই বলবো। মুন্না আসলে ওই লোকটার মাধ্যমে সামারকে এটাই বোঝাতে চায় যে সে চাইলেই সাক্ষী বদলাতে পারে। সামার তখন ওই লোকটাকে নিজেই একটা চর মেরে দেয় আর প্রীতকে তাকে অ্যারেস্ট করতে বলে। এরপর সামার মুন্নার হাত থেকে তাসের কার্ডগুলো নিয়ে নেয় আর তাকে সেখান থেকে একটা কার্ড তুলতে বলে। মুন্না তখন জোকারের একটা কার্ড তুলেছিল। সামার তখন তাকে এটা দেখিয়ে বলে, এটা হলি তুই, জোকার। এরপর সে নিজের জন্য একটা রাজার কার্ড তুলে বলে, এটা হলাম আমি। এরপর সামার মুন্নার সামনে থেকে ডামরুকেও ধরে নিয়ে যায়। সে সোজা তাকে থানায় আটকে দেয়। সে তাকে রিমান্ডে নিয়ে প্রচন্ড মারধর করতে থাকে। তখনই সোনিয়া সামারকে কল করে। সোনিয়া তাকে বলে, তুমি দ্রুত ট্রান্সফার করে এখানে চলে আসো। রামপ্রসাদ মুন্না এরা খুবই তুচ্ছ, এরা তো পেয়াদা মাত্র। আসল খেলা অনেক বড়। এটা কোনো টেন্ডারের লড়াই না। টেন্ডার তো মাত্র 180 কোটি টাকার, কিন্তু সেখানকার জমি 5000 কোটি টাকার। টেন্ডার অনুযায়ী ওই এলাকায় রোড তৈরি হলে তার আশেপাশের জমিগুলো সোনার দামে বিক্রি হবে। সেখানকার সবগুলো জমি মিলিয়ে তার দাম হবে 5000 কোটি টাকা। এটাই আসল খেলা। সামার সোনিয়ার সঙ্গে লাউড স্পিকারে কথা বলছিল, যার কারণে প্রীত সোনিয়ার কথা শুনতে পাচ্ছিল, কিন্তু এই বিষয়টা তো ভীষণ কনফিডেন্সিয়াল। তাই সামার সেটা খেয়াল করে তার ফোনটা নিয়ে বাইরে চলে যায়। সোনিয়া সামারকে জানায়, আজ আমি মিনিস্টারের একটা রিপোর্ট পড়েছি। তুমি যেখানে আছো সেখানে 3-4 বছরের মধ্যে একটা কমার্শিয়াল হাব তৈরি হবে। আজ যে জমির মূল্য 15 লাখ টাকা, রোড তৈরি হওয়ার পর সেটার দাম হবে 1 কোটি টাকা। আর ক্যালকুলেশন অনুযায়ী সেখানকার আশপাশের জমির দাম দাঁড়াবে 5000 কোটি টাকা। তুমি নিজেই একবার ভাবো, যারা 500 টাকার জন্য এখন মানুষকে মেরে ফেলছে, তারা ওই সময় কি করবে? সামার বলে, আচ্ছা এজন্যই তাহলে জমি দখল করা হচ্ছে। সোনিয়া বলে, তুমি দ্রুত সেখান থেকে চলে আসো তো। কিন্তু সামার তো মানুষকে বিপদে রেখে ময়দান ছেড়ে পালাতে পারবে না, তাই সে রাজি হয় না। এদিকে রাতের বেলা দেখা যায় ওই গ্রামেরই একটা লোক তার মেয়ে গুড়িয়ার সঙ্গে বসে গল্প করছিল। তখনই মুন্না তার বাড়িতে এসে হাজির হয়। মুন্নাকে দেখে লোকটা ভীষণ ঘাবড়ে যায়। মুন্না লোকটার মেয়েকে একটা হেডফোন আর কিছু টাকা দিয়ে বলে, যা ইচ্ছে কিনে নিও। আর এই হেডফোনটা তুমি চেয়েছিলে না, এটা তোমার উপহার। গুড়িয়া তখন মুন্নার কাছে আরো 100 টাকা চায়। মুন্না তখন তাকে 100 জায়গায় 300 টাকা দিয়ে দেয়। এরপর গুড়িয়ার বাবা চুপচাপ তাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। গুড়িয়ার মা কিন্তু ওই সময় বাড়ির ভেতরেই ছিল। আমি জানি এখানকার এই বিষয়টা নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন তৈরি হবে। একটু অপেক্ষা করুন, ধীরে ধীরে সবকিছু পানির মতো পরিষ্কার হয়ে যাবে। এরপর আমরা শাহিদ নামের একটা লোককে দেখতে পাই। এই লোকের নাম শাহিন না, শাহিদ। তো এই শাহিদই ছিল আসল লোক, যে কিনা সাঙ্গাবানের মাধ্যমে মুন্নাকে রোডের কন্ট্রাক্ট দিয়েছে। একদিন সাঙ্গাবান শাহিদের সঙ্গে দেখা করতে চায়। শাহিদের পার্টনার বিপিন সাঙ্গাবানকে বলে যে, আপনাকে দিয়ে কোনো কাজ হচ্ছে না, এখনো তো রোডের কোনো কাজই শুরু হলো না। আমার মনে হয় না আপনাদেরকে দিয়ে আর কোনো কাজ হবে। এরপর সে তাকে 15 দিনের সময় দেয় আর বলে, এর মধ্যে যদি রোডের কাজ শুরু না হয় তাহলে আপনি নিজে এমএলএ প্রকাশ সিং এর সঙ্গে আমাদের মিটিং ফিক্স করবেন। এই কথা শুনে সাঙ্গাবান খুব আপসেট হয়ে পড়ে। বিপিন সাঙ্গাবানের সঙ্গে তার একজন লোককে পাঠায়, যে কিনা তাকে এই 15 দিনে সমস্ত বিষয়ে রিমাইন্ডার দিবে। এরপর সাঙ্গাবান মুন্নার কাছে যায় আর বলে, 15 দিনের মধ্যে যদি আমরা কাজ শুরু করতে না পারি তাহলে টেন্ডার আমাদের হাত থেকে চলে যাবে। মুন্না বলে, চিন্তা করবেন না, 15 দিনের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে। সাঙ্গাবান বলে, কিভাবে হবে? ডামরু জেলে তোর হাতে সমস্ত পাওয়ার চলে যাচ্ছে মুন্না। তখন মুন্না বলে, 15 দিন নয়, মঙ্গলবারের মধ্যেই আমি জমির সমস্ত দলিল সাইন করিয়ে আপনার হাতে দেব। পরদিন আমরা কবিরকে ছাদের উপর একা বসে থাকতে দেখি। রোমিও তখন কবিরের কাছে আসে আর বলতে থাকে, তুই কি ভাবছিস? কবির বলে, সামারের উইক পয়েন্ট কি সেটাই ভাবছি। ওর কাছাকাছি যাওয়ার জন্য উইক পয়েন্ট জানাটা জরুরি। রাঞ্জা তখন কবিরকে বলে, এসব বাদ দে, কিন্তু কবির তাতে রাজি হয় না। তার মনের মধ্যে প্রতিশোধের আগুন জল করছিল। ওদিকে প্রীত সামারকে বলে, মাস্টারজি এফআইআর লিখতে চায় না। পুরো গ্রামবাসী কবিরের পাশে দাঁড়িয়েছে। কবিরের শক্তি এখন অনেক বেড়ে গেছে। এদিকে রাতের বেলা মুন্নার লোকেরা মাস্টারজিকে বাড়ি থেকে তুলে নিয়ে আসে। মুন্না সেখানে মাস্টারজিকে বলে, আপনি যদি ভালোই ভালোই জমিটা লিখে দিতেন তাহলে তার এসব হতো না। মাস্টারজি তখন তাকে জিজ্ঞেস করে, কি হতো না? মুন্না তখন মাস্টারজির গলায় দড়ি পেঁচিয়ে গাছের সঙ্গে ঝুলিয়ে তাকে মেরে ফেলে। এরপরই আমরা এখানে মাস্টারজির পুরো ফ্যামিলিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। মুন্না সমস্ত গ্রামবাসীর সামনে
মাস্টারজির পুরো পরিবারকে মেরে ফেলেছে। এটা দেখে গ্রামের বাকিরা অনেক ভয় পেয়ে যায় আর মুন্নার কথা মতো সমস্ত জমি তার হাতে তুলে দিতে রাজি হয়ে যায়। এরপর সামার মাস্টারজির ফ্যামিলির লাশ ইনভেস্টিগেশন করতে আসে। গ্রামবাসীরা তখন ভয় পেয়ে তাকে জানায় যে সবাই ডামরুর ভয়ে আত্মহনন করে নিয়েছে। প্রীত তখন বলে, ডামরু তো আমাদের কাস্টাডিতে, তাহলে সে ভয় দেখাবে কি করে? সে এসব করেনি। কিন্তু গ্রামবাসীরা এতটাই ভয় পেয়েছিল যে তারা কোনোভাবেই মুন্নার নাম বলে না। সেখানে অনেক মিডিয়ার লোকজনও ছিল। এরই মাঝে এমএলএ প্রকাশ সেখানে আসে। মিডিয়ার লোকেরা তখন তাকে জিজ্ঞেস করে এরা আত্মহনন কেন করেছে। তখন সাংঘামান সেখানে এসে মিডিয়ার লোকেদেরকে বলে, মানুষ বলছে এরা আত্মহনন করেছে, কিন্তু আরো একটা খবরও তো আমরা পেয়েছি যে মানুষ জেলে ঢুকে সাক্ষীদেরকে মেরে ফেলছে। এখানে সাংঘামান মিনিস্টার প্রকাশ আর সামারকে ডিরেক্টলি বলে দেয় যে তারা এখানে ঠিকঠাক নিজেদের দায়িত্ব পালন করছে না, যার কারণে এতগুলো মানুষ মারা যাচ্ছে আর হয়তো সামনে আরো মানুষ মারা যাবে। সামার আর প্রকাশের কাছে কোনো জবাব ছিল না, কারণ তারা এত পাওয়ারফুল হওয়া সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছিল না। প্রকাশের পর তার অ্যাসিস্ট্যান্টকে বলে আগামীকাল তার সমস্ত মিটিং ক্যান্সেল করে ডেপুটি সিএম এর সঙ্গে মিটিং ফিক্স করতে। প্রকাশও এখানে সামারের উপর ভরসা হারিয়ে ফেলে। গ্রামবাসী তখন বলতে থাকে আজও যদি কবির আসতো তাহলে মাস্টারজি বেঁচে যেত। সামার তখন বুঝতে পারে কবির গ্রামবাসীর মনে একটা স্ট্রং জায়গা তৈরি করে ফেলেছে, তাই সবকিছু নিয়ন্ত্রণ করার জন্য তাকে কবিরের সাহায্য নিতেই হবে। কিন্তু কবির তো তার সঙ্গে দেখা করতে রাজি হবে না। এজন্য সামার রাঘবের সাহায্য নিয়ে কবিরের গার্লফ্রেন্ড সাক্ষীর কাছে পৌঁছে যায়। সামার সাক্ষীকে সরাসরি বলে যে আমি তোমার আর কবিরের সম্পর্কের ব্যাপারে সবকিছু জানি, তাই সাহায্য করতে চাইছি। সাক্ষী বলে আমার তো মনে হচ্ছে আপনি সাহায্য করতে না বরং সাহায্য চাইতে এসেছেন। সামার বলে আমি জাস্টিসের জন্য কাজ করি, সেটা আমি দেই বা কোর্ট, তুমি কবিরকে আমার সঙ্গে জয়েন করতে বলো, এতে সে মুন্নার পুলিশ দুটো ঝামেলা থেকেই বেঁচে যাবে। একথা শুনে সাক্ষী একটু তাচ্ছিলের হাসি দেয়। সামার তখন বলে তোমার হাসি বলে দিচ্ছে সে কাউকে ভয় পায় না, কিন্তু দেখো আজ নয় কাল সে মুন্না বা পুলিশের গুলিতে মারা পড়বে, এরপর তোমার অন্য কোথাও বিয়ে হয়ে যাবে, কিন্তু তোমার হাজবেন্ড কি তোমার বাচ্চাটাকে নিজের পরিচয় দিবে? এই কথা শুনে সাক্ষী হতবাক হয়ে যায়। আসলে সাক্ষী প্রেগনেন্ট ছিল, তবে এই কথাটা সে কাউকে জানায়নি, এমনকি কবিরও এই বিষয়টা জানতো না। কিন্তু এই গোপন খবরটা সামারের কাছে পৌঁছে গেছে। এতে সাক্ষী বেশ ঘাবড়ে যায়। সামার সাক্ষীকে বলে মুন্নার সাথে সাংঘাবান আছে, আর সাংঘাবানের সঙ্গে কেউ তো আছে, যার কারণে মুন্না ওই কন্ট্যাক্টটা পেয়েছিল। দেখো মাস্টারজি মারা গেছে, কেউ সাক্ষী দেয়নি। মাস্টারজির খুনের প্রতিশোধ নেওয়ার জন্য আমার কবিরকে চাই। সাক্ষী তখন জিজ্ঞেস করে কিন্তু কবিরই কেন? সামার বলে আমার সাথে থাকলে সে বেঁচে যাবে। সাক্ষী কবিরকে বাঁচানোর জন্য সামারের কথায় রাজি হয়ে যায়। এরপর কবির সাক্ষীর কথায় সামারের সঙ্গে দেখা করতে যায়। ফাইনালি এত বছর পর তারা দুজন মুখোমুখি হয়। কবির সামারের সঙ্গে কাজ করার জন্য রাজি হয়ে যায় আর তার সঙ্গে হাতও মেলায়। কিন্তু সামার এখনো জানে না যে কবিরই সেই বাণী যাকে সে 12 বছর ধরে খুঁজছে। পরদিন কবির সামারকে মুন্নার শাহিদের মদের ফ্যাক্টরির লিস্ট আর অ্যাড্রেস দিয়ে দেয়। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু সামার বা কবির কেউই তাদের পরস্পরের উদ্দেশ্যগুলো জানতো না। কবির মূলত সামারের সঙ্গে হাত মিলিয়েছিল তার প্রতিশোধের জন্য, আর সামার হাত মিলিয়েছিল কবিরের কাঁধে বন্দুক রেখে জোয়ালাবাদকে ক্রাইম মুক্ত করতে। তো এরপর কবির সামারকে জিজ্ঞেস করে সে কি তার জীবনে এমন কিছু করেছে যার কারণে তার আফসোস হয়। সে আসলে কৌশলে এটা জানার চেষ্টা করছিল যে ডিকের মৃত্যুটা নিয়ে সামারের মনে কোনো আফসোস আছে কিনা, কিন্তু সামার তো আর আসল বিষয়টা জানে না, তাই সে বিষয়টা অস্বীকার করে। আর তখন কবিরের ধারণা ভুল প্রমাণিত হয়। তার মনে জ্বলতে থাকা প্রতিশোধের আগুন আরো বেড়ে যায়। এদিকে সামার ওই লিস্ট নিয়ে কমিশনারের কাছে যায় আর ওই জায়গাগুলোতে রেড করার পারমিশন চায়। এরপর রাঘব সামারকে জানায় যে মুন্না গ্রামের এক মহিলাকে ভালোবাসে। যখন তার মুড অনেক খারাপ থাকে বা অনেক বেশি ভালো থাকে তখন সে ওই মহিলার কাছে যায়। তার একটা ছোট বাচ্চাও আছে যার নাম গুড়িয়া। আসলে গুড়িয়ার বাবার সঙ্গে বিয়ে হওয়ার আগে গুড়িয়ার মা এবং মুন্না একে অপরকে ভালোবাসতো, কিন্তু মুন্নার ওই সময় কোনো চালচুলো ছিল না। এই কারণে গুড়িয়ার নানা গুড়িয়ার মাকে গুড়িয়ার বাবার সঙ্গে জোর করে বিয়ে দিয়ে দেয় আর অন্য গ্রামে পাঠিয়ে দেয়। এরপর যখন মুন্নার হাতে পাওয়ার আসে তখন সে জোর খাটিয়ে গুড়িয়া এবং তার পরিবারকে মুন্নার গ্রামে ফিরিয়ে আনে। আর যখন সুযোগ পায় তখনই সে গুড়িয়ার মায়ের সঙ্গে সময় কাটায়। তবে কোনো স্বামী তো এই বিষয়টা সহ্য করতে পারবে না, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু মুন্নার ভয়ে গুড়িয়ার তার বাবা কেউ কিচ্ছু বলতে পারে না, সব চুপচাপ সহ্য করে নেয়। গুড়িয়ার মারও এতে কোনো সম্মতি ছিল না, কিন্তু মুন্নার ভয়ে সেও চুপচাপ সবকিছু মেনে নেয়। যাই হোক, গুড়িয়া একদিন একটা দোকানে বসেছিল, তখন রাঘব সামারকে গুড়িয়ার কাছে নিয়ে যায়। সামার তখন গুড়িয়ার সঙ্গে কথা বলতে থাকে। গুড়িয়া সামারকে বলে যে মুন্না তার মাকে অনেক অত্যাচার করে আর এই সমাজে গর্বের সঙ্গে ঘুরে বেড়ায়। সামার তখন গুড়িয়াকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। সে মুন্নার সমস্ত অবৈধ বিজনেস বন্ধ করার জন্য একটা প্ল্যান বানিয়েছিল। এজন্য সে ড্রোন ক্যামেরার মাধ্যমে মুন্নার সমস্ত ট্রাকের উপর নজর রাখছিল। এক জায়গায় সামার দেখে একটা ট্রাক থেকে সমস্ত জিনিস অন্য একটা ট্রাকে ট্রান্সফার করা হচ্ছে। এরপর ওই ট্রাক এলাকার বাইরে নিয়ে যাওয়া হয়। এবার সামার সমস্ত প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছিল। সে তার পুলিশ ফোর্সকে দ্রুত সেখানে পাঠিয়ে দেয় যেখান দিয়ে ওই ট্রাকে যাতায়াত করার কথা ছিল। সামার নিজেও ড্রোনের মাধ্যমে ওই ট্রাকের উপর নজর রাখছিল। ওই রাস্তায় চেকপোস্টও বসানো হয়। ট্রাক ওই রোডে ওঠার সাথে সাথেই পুলিশরা ঘিরে ধরে। তখন ড্রাইভাররা সেখান থেকে পালানোর চেষ্টা করে। সেখানে পুলিশের সঙ্গে মুন্নার লোকেদের তুমুল ফাইট শুরু হয়ে যায়, যার ফলে মুন্নার কিছু লোকও সেখানে মারা যায়। এরপরে পুলিশ মুন্নার সমস্ত মদের বোতল বাজেয়াপ্ত করে ফেলে। এরপর সামার কবিরকে কল করে বলে যখনই তুমি ফ্যাক্টরির ভেতর ঢোকার সুযোগ পাবে তখনই তুমি সেখানে বম ব্লাস্ট করে দিবে। কবিরও তার কথা মতো একই কাজ করতে থাকে। এদিকে সিএম সামারকে কল করে ডামরুকে ছেড়ে দিতে বলে, তাই সিএম এর কথা মানতেই সামার ডামরুকে ছাড়িয়ে
ছাড়িয়ে নিয়ে সবার আগে ওই গ্রামবাসীদের কাছে যায় আর গ্রামের সব মানুষকে ডামরুকে মারতে বলে। মাস্টারজির পুরো পরিবার খুন হওয়ার পর থেকে গ্রামবাসী অনেক ক্ষিপ্ত হয়েছিল, তাই তারা এবার সবাই মিলে ডামরুকে গণপিটুনি দিতে শুরু করে। এরপর সামার তাদেরকে সঙ্গে নিয়েই মুন্নার বাড়িতে যায়। মার খেয়ে ডামরুর অবস্থা তো একেবারে খারাপ হয়ে গিয়েছিল। এরপর সামার মুন্নার কাছে এসে বলে, আমাদের কাছে কোনো প্রমাণ ছিল না, তাই আমরা ডামরুকে ছেড়ে দিয়েছি। সামার এরপর গ্রামবাসীকে জিজ্ঞেস করে, আচ্ছা মাস্টারজি আর তার পরিবারকে যেন কে খুন করেছে? তখন সবাই একযোগে বলে ডামরু খুন করেছে। সামার তখন মুন্নাকে বলে, এটাই তো তুমি চেয়েছিলে তাই না? দেখো আমি কি সুন্দর প্রমাণ পেয়ে গেলাম। এটা বলেই সামার মুন্নার সামনে ডামরুর পায়ে গুলি করে দেয়। এরপর সে সবার সাথে সেখান থেকে বেরিয়ে যায়, কারণ এখন তো তার কাছে সাক্ষী এবং প্রমাণ দুটোই আছে। এরপরে মুন্না কাউকে কল করে বলে, কাল সন্ধ্যার মধ্যেই আমি আমার বাড়ির সামনে সামারের লাশ দেখতে চাই। এদিকে সামার তো মুন্নার সমস্ত মত বাজেয়াপ্ত করে তার ব্যবসা বন্ধ করে দেওয়ার ফলে সে জোয়ালাবাদের সবার চোখে হিরো হয়ে যায়। চারিদিকে তার কাজের প্রশংসা করা হচ্ছিল, সবাই তাকে সম্মান দিচ্ছিল। এদিকে কবিরকে দেখানো হয় সে একটা মদের বোতল নিয়ে শাহিনের কাছে যায় আর তাকে সেই মদ টেস্ট করায় আর বলে, অবশেষে আমরা আমাদের অধিকার ছিনিয়ে নিয়েছি, এখন জোয়ালাবাদে শুধু আমাদের বিজনেস চলবে। শাহিনও এবার কবিরের উপর সন্তুষ্ট হয়। এদিকে মুন্না সামারকে মারার জন্য 3 জন গুন্ডাকে হায়ার করে। ওই গুন্ডাদের ব্যাপারে সামার জানতে পেরে দ্রুত রাঘবকে কল করে, কিন্তু রাঘব তো তার ফোন রিসিভ করে না, যার কারণে সে প্রীতকে কল করে এই ব্যাপারে জানায় যে মুন্না তার জন্য 3 জন লোককে হায়ার করেছে। সেদিন আবার প্রকাশ সিং এর একটা সম্মেলন হওয়ার কথা ছিল, তাই সামার প্রীতকে বলে আজকে সম্মেলনে কিছু একটা ঘটতে চলেছে। প্রীত যেহেতু মুন্নারি দলের লোক, তাই সে মুন্নাকে এই ব্যাপারটা ইনফর্ম করে দেয়। প্রীত তাকে এসব করতে বারণ করে, কারণ সামারের পজিশন এখন হাই, তার কোনো ক্ষতি হলে তারা সমস্যায় পড়বে। সামার অনেক চেষ্টা করে ওইদিকে ওই গুন্ডাদের ব্যাপারে কিছু জানতে পারে না, তাই সে হসপিটালে ডামরুর কাছে গিয়ে এই ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে, কিন্তু ডামরু তো কিছু জানতো না। এরপর সামার কবিরের সাথে কথা বলে। সে কবিরকে প্রশ্ন করে, যদি তোমার কাউকে খুন করতে হয় তাহলে তুমি কি করবে? কবির বলে, প্রথমে আমি তার কাছাকাছি যাব, তাকে ভালোভাবে জানার চেষ্টা করব, এরপরই খুন করে দিব। সামার তখন বলে, আর তুমি যদি খুনটা নিজ হাতে না করতে চাও তাহলে? কবির বলে, তাহলে আমি বাইরে থেকে লোক হায়ার করব, আর এমন লোক হায়ার করব যার ব্যাপারে কেউ জানে না, এমনকি আপনিও জানতে পারবেন না। সামার তখন কবিরকে বলে, এটাই মুন্নার প্ল্যান। মুন্না 3 জন গুন্ডাকে হায়ার করেছে, তারা কি করতে চলেছে এই ব্যাপারে খোঁজ নাও। কবিরও তখন তার কথা মতো কাজে লেগে পড়ে। পরদিন প্রকাশ সিং এর ওই সমাবেশে বুলডোজার দিয়ে মদের সমস্ত বাজেয়াপ্ত করা বোতলগুলো ধ্বংস করার কথা ছিল। পুরো সমাবেশের চারপাশে পুলিশের সিকিউরিটি ছিল। সামার আর কবিরও সেখানেই ছিল। কবির সেখানে 2 জন লোকের হাতে কিছু জিনিস দেখতে পায়, তবে সেখানে তৃতীয় ব্যক্তির ব্যাপারে কবির কিছু বুঝতে পারছিল না। কবির এটা সামারকে জানালে সে কবিরকে ওই 2 জনের পেছনে লাগিয়ে দেয়। কবিরও তখন তাদেরকে ফলো করতে শুরু করে। এরপর যখন সমাবেশ শুরু হয় তখন তৃতীয় ব্যক্তি গিয়ে সিটে বসে। তার কাছে একটা ব্যাগ ছিল, সে চুপিসারে ব্যাগটা সেখানে রেখে সেখান থেকে কেটে পড়ে। ওই সমাবেশে কবিরের গার্লফ্রেন্ড আর সামারের স্ত্রী সোনিয়াও ছিল, আর তার একমাত্র মেয়ে সালুনিও ছিল। এদিকে কবির ওই 2 জন গুন্ডাকে ধরে ফেলে। তাদেরকে অনেক মারধর করার পর তারা বলে দেয় ওই সমাবেশে বোম ব্লাস্ট করা হবে, আর এই সমস্ত প্ল্যান মুন্নার ছিল। এই বিষয়টা সামারকে জানানো হলে সামার তো অনেক ঘাবড়ে যায়, কারণ এখানে যদি এখন হইচই লেগে যায় তাহলে এমনিতেও অনেক লোক মারা যাবে। এখানে সে তার পরিবারকে নিয়েও অনেক চিন্তায় পড়ে যায়। ওদিকে কবির জানতে পারে সাক্ষীও ওই সমাবেশে এসেছে, তাই সে সামারকে বলতে থাকে, প্লিজ আপনি সাক্ষীর কিছু হতে দিবেন না, আমি এক্ষুনি আসছি। এই বলেই সে সমাবেশের উদ্দেশ্যে রওনা দেয়। ওদিকে সামার সমাবেশের চারপাশে তল্লাশি চালায়। সে তখন বাইরে ওই তৃতীয় লোকটাকে দেখতে পায়। লোকটা তার ফোনে ডেটোনেটর চেপে বম ব্লাস্ট করতে যাচ্ছিল। সামির কবিরের কাছ থেকে আগেই জেনে গিয়েছিল যে ওই বমের রিমোট মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করা হবে। এই কারণে সে কমিশনারকে ফোন করে ওই এলাকার নেটওয়ার্ক জ্যাম করার কথা বলতে থাকে। এত বড় একটা সিদ্ধান্ত তো কমিশনার একা নিতে পারবে না, তাই সে হায়ার অথরিটির সাথে কথা বলার জন্য কিছুটা সময় চায়। সামার তখন প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ তার হাতে তো সময় নেই। তবে সৌভাগ্যবশত সঠিক সময়ে সেখানকার নেটওয়ার্ক জ্যাম হয়ে যায়, তাই রিমোট কন্ট্রোলটা আর কাজ করে না। আর সেই সুযোগে সামার গিয়ে ওই তৃতীয় ব্যক্তিকেও ধরে ফেলে। সমাবেশ শেষে রামদিন সামারকে জানায় যে রাঘবকে কেউ মেরে ফেলেছে। এই কথা শুনে সামার দ্রুত সেই ক্রাইম সিনে যায়। সেখানে সামার রাঘবের রক্তাক্ত লাশ দেখে অনেক বেশি ট্রমাটাইজড হয়ে যায়। রাঘব সামারের বিশ্বস্ত ইনফরমার ছিল। সামার তাকে শুধু একজন ইনফরমার না, নিজের ভাইয়ের মতো ভালোবাসত। তাই তার মৃত্যুতে সামার কান্নায় ভেঙে পড়ে। রাঘবের পকেটে একটা চিরকুট ছিল, সেখানে কিছু একটা লেখা ছিল। সেটা কবির তার হাত থেকে নিয়ে সবাইকে পড়ে শোনায়। সেখানে খুনি সামারকে হুমকি দিয়ে বলেছে এরপর তার পালা। এখানে ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই রাঘবকে আর কেউ নয়, বরং কবিরই খুন করেছে। রাঘব কবিরের উপর নজর রাখছিল, যেটা সে জানতে পেরে যায়, যার কারণে রাঞ্ঝা আর রোমিওকে নিয়ে সে রাঘবকে খুন করে। রাঘবের লাশটা দেখে সামার ভীষণ ভেঙে পড়েছিল। তখন কবির তাকে বলতে থাকে, রাঘবের মতো ভালো ছেলেকে কেউ কেন খুন করবে, তাও আবার 7 বার আঘাত করে? কেউ কি আপনাকে কোনো হিন্ট দেওয়ার চেষ্টা করছে? 7 বার আঘাতের কথা শুনতেই সামারের ডিকের কথা মনে পড়ে যায়, কারণ ডিকে কেও 7 বার আঘাত করা হয়েছিল। তার মুখে ডিকের কথা শুনে কবির বলে, কে ডিকে? সামার তখন নিজেকে সামলে বলে, কেউ না। এরপর সে সোজা চলে যায়
থানায়। সেখানে সে প্রীতের সামনে গিয়ে বলে, তুমি তো বাজিমাত করে দিয়েছো, তোমার কারণে কত মানুষ মারা গেছে তোমার কোনো আইডিয়া আছে? প্রীত তখন তাকে সরি বললে সামার বলে, রাঘবকে সরি বলতে পারবে? এই বলে সে প্রীতকে সেখান থেকে নিয়ে যেতে বলে। প্রীত সেখান থেকে যাওয়ার সময় সামারকে জিজ্ঞেস করে, স্যার এই রাঘবটা আবার কে? এই কথা শুনে সামার অবাক হয়ে যায়, কারণ সে ভেবেছিল রাঘবকে মুন্না মেরেছে, কিন্তু সেটা হলে তো প্রীতের জানার কথা ছিল। তাই এবার সামারের মনে সন্দেহ জাগে যে রাঘবকে মুন্না না মারলে কে মেরেছে। পরদিন ভোরে দেখা যায় কবির আর তার দুই বন্ধু মিলে মুন্নার কাছ থেকে পাওয়া মদের বোতলের স্টক, যেগুলো সে পানির ভেতরে লুকিয়ে রেখেছিল, সেগুলো বের করে শাহিনের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। কিন্তু তার বন্ধুরা এগুলো শাহিনের কাছে দিতে চাচ্ছিল না। তখন মুন্না বলে, আমাদের যখন কেউ ছিল না তখন শাহিন ভাই আমাদেরকে আশ্রয় দিয়েছে, তাই আমি তাকেই সব দিব। তো এখানে আবার তাদের মধ্যে রাঘবকে মারা নিয়ে একটু কথা কাটাকাটি হয়, কিন্তু কবির এসবে পাত্তা না দিয়ে তাদেরকে সামারের উপর নজর রাখতে বলে সেখান থেকে চলে যায়। তো এরপরে রাতের বেলা দেখা যায় সামার সোনিয়াকে রাঘবের খুনের বিষয়টা জানায়। তার তো এখন নিজের পরিবারকে নিয়েও চিন্তা হচ্ছিল। তখন সোনিয়া তাকে বোঝায় আর শান্ত করে। রাঘব বলে, খুন খারাপি ছাড়া এই ক্রাইম ধ্বংস করা কোনোভাবেই সম্ভব না। সোনিয়া বলে, সম্ভব, তবে কঠিন। তুমি তো এতদিন নিজের পথে হেঁটে দেখেছো, এবার আমার পথে হেঁটে দেখো। তো এরপর দিন সামার গিয়ে প্রকাশ সিং এর সঙ্গে দেখা করে আর বলতে থাকে, আমরা যদি মুন্নাকে অ্যারেস্ট করিও তাহলে সে 24 ঘন্টার মধ্যে ছাড়া পেয়ে যাবে। প্রকাশ তখন জিজ্ঞেস করে, আপনি আমার কাছে কি চান? সামার বলে, আপনি আমাকে কোনো রকম অ্যাকশন নেওয়া থেকে আটকাবেন না। প্রকাশ তখন তাতেই রাজি হয়ে যায়, তবে তাকে শর্ত দেয় যে এই কথা বাইরের কেউ যেন জানতে না পারে। মিডিয়া আর পার্টির লোকদেরকে প্রকাশ সামলে নিবে। এদিকে বাইরে থেকে হায়ার করা ওই খুনিরা ধরা পড়াতে টিলু প্রচন্ড ভয় পেয়ে যায়। এখন টেন্ডার আর 5,000 কোটি টাকা তো তাদের হাত থেকে যাবেই, সাথে প্রাণও যাবে। তখন মুন্না তাকে সান্ত্বনা দিয়ে বলে, এটা তার এলাকা, এখানে কেউ তাকে ধ্বংস করার সাহস পাবে না। অন্যদিকে তো সামার অলরেডি মুন্নার সাম্রাজ্য ধ্বংস করার ছক এঁকে ফেলেছিল। তারা যখন মুন্নার বাড়িতে অ্যাটাক করার জন্য প্ল্যান করে, তখনই একজন অফিসার এসে তাদেরকে জানায় যে প্রীত জেল থেকে পালিয়ে গেছে। সে জেল থেকে পালিয়ে সোজা চলে যায় মুন্নার কাছে আর গিয়েই তাকে কষে এক থাপ্পড় মারে আর বলতে থাকে, আমি এতদিন তোমার কথা মতো কাজ করেছি আর তুমি আমাকেই মারতে চাইছো? মুন্না তখন বলে, আরে আমি তো তোমাকে বলেছিলাম যে প্রকাশ আর সামারের থেকে দূরে থাকো, তুমি না শুনলে আমি কি করব? প্রীত তখন বলে, আমি এখনো তোমাদের ভালোর জন্যই বলছি, দ্রুত এখান থেকে পালাও। সামার আসছে তোমাদেরকে ধরার জন্য, ও কোনো প্রমাণের তোয়াক্কা করে না, একবার ধরলে পালানোর আর জায়গা পাবে না। এই কথা শুনে টিল্লু আরো বেশি ভয় পেয়ে যায় আর তার জোরাজোরিতে মুন্নাদেরকেও দ্রুত সেখান থেকে পালাতে হয়। সে সময় প্রীত তাদের সাথে যেতে চাইলে মুন্না বলে, ওখানে তো মাত্র 2টো রুম, একটা ভাইয়ের আর একটা আমার, তোমাকে আমি কোথায় রাখবো? প্রীত তখন বলে, ও এখন আমার সঙ্গে রুম শেয়ার করতে তোমার সমস্যা হচ্ছে? মুন্না তখন কথা না বাড়িয়ে প্রীতকে নিয়েই রওনা হয়। ওদিকে সামাররা ততক্ষণে মুন্নার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। মুন্না যাতে কোনো মতেই তার হাত ছাড়া না হতে পারে সেজন্য সে রাঞ্ঝাকে মুন্নাদের পেছনে লাগিয়ে দিয়েছিল। রাঞ্ঝা মুন্নাকে ফলো করে টাইম টু টাইম আপডেট দিচ্ছিল সামারকে। কিছুক্ষণের মধ্যেই মুন্নারা তাদের দ্বিতীয় বাড়িতে এসে পৌঁছায়। ভেতরে ঢুকেই মুন্না প্রীতকে নিয়ে তার রুমে চলে যায়। সে প্রীতের সঙ্গে জোর জবরদস্তি করার চেষ্টা করে। প্রীতের কাছে বিষয়টা ভালো লাগছিল না। সে মুন্নাকে বাধা দেওয়ার চেষ্টা করলে মুন্না বলে, তুমি তো আমার সঙ্গে আসতে চাইলে, এখন আপত্তি কেন? এরই মাঝে সামার তার টিমকে নিয়ে সেখানে হাজির হয়ে যায় আর তার সাথে সাথেই মুন্নার লোকেরা তার উপর অ্যাটাক করে দেয়। সামার তখন ড্রোন বোমের মাধ্যমে তাদের উপর পাল্টা অ্যাটাক করে। এরই মাঝে কবির সেখানে পৌঁছে গেলে তারা দুজন মিলে মুন্নার পুরো বাড়ি ঘেরাও করে ফেলে। মুন্না তাদের সঙ্গে লড়াইয়ের জন্য তৈরি ছিল, কিন্তু টিল্লু তাকে বুঝিয়ে শুনিয়ে সেখান থেকে পালানোর জন্য রাজি করায়। এরপর সামার ভেতরে গিয়ে দেখে প্রীত সেখানে মৃতপ্রায় অবস্থায় পড়ে আছে। মুন্না তাকে গুলি করে রেখে পালিয়ে গিয়েছিল। সামার তখন প্রীতকে সামলায়। প্রীত তখন তাকে বলে, আমাকে নিয়ে চিন্তা করবেন না স্যার, জীবনে প্রথমবার আপনার মতো অফিসার দেখেছি, আপনার জন্য ডিউটি করতে গিয়ে জীবনও দিতে পারি এখন। আসলে প্রীতের জেল থেকে পালানো আর মুন্নার কাছে গিয়ে আশ্রয় নেওয়াটা সম্পূর্ণই সামারের প্ল্যান ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত মুন্না সেটা বুঝে গিয়েছিল। কারণ যে মেয়ে এতদিন মুন্নাকে ধারে কাছে পর্যন্ত ঘেঁষতে দেয়নি, সেই মেয়ে কিনা এখন মুন্নার সঙ্গে একই রুম শেয়ার করতে রাজি হয়ে গেছে। এ কারণেই তার সন্দেহ হয়, তাই সে প্রীতকে মেরে সেখান থেকে পালায়। তারা যখন ক্ষেতের মধ্যে দিয়ে পালাচ্ছিল তখন মুন্না মাঝপথে টিল্লুকে অন্য রাস্তায় পাঠিয়ে দেয়, যাতে মুন্না যদি কোনোভাবে পুলিশের হাতে ধরা পড়েও যায় তাও যেন তার ভাই সেফ থাকে। কিন্তু টিল্লু তো তাকে ছেড়ে যেতে রাজি হচ্ছিল না। তখন মুন্না তাকে বোঝায় যে তার কিছু হয়ে গেলে টিল্লুকেই তার প্রতিশোধ নিতে হবে আর সে কারণেই তাকে বেঁচে থাকতে হবে। এসব শুনে টিল্লু সেখান থেকে পালায় আর মুন্না সেখান থেকে সোজা চলে যায় গুড়িয়াদের বাড়িতে। তবে এবার আর গুড়িয়া চুপ থাকে না, সে সাথে সাথে সামারকে ফোন করে খবর দিয়ে দেয়। কিন্তু দুঃখের বিষয় মুন্না সেটা পেছন থেকে শুনে ফেলে আর সামার সেখানে পৌঁছানোর আগেই সে গুড়িয়ার বাবা মাকে নির্মম ভাবে মেরে ফেলে। গুড়িয়া ততক্ষণে আড়ালে লুকিয়ে পড়েছিল, তাই মুন্না সব জায়গায় তাকে খুঁজতে থাকে। একটা পর্যায়ে সে বাড়ির বাইরে গিয়ে গুড়িয়াকে দেখতে পায়। মুন্না তাকে মারতে যাবে, ঠিক সেই মুহূর্তে সামার গিয়ে তার উপর গুলি চালায়। ঘটনাক্রমে গুলিটা মুন্নার পায়ে লাগে, তাই সে গুড়িয়াকে গুলি করে রেখে খড়তে খড়তে সেখান থেকে পালাতে শুরু করে। সামার তখন দৌড়ে গিয়ে গুড়িয়াকে সামলায়। সেই সময় তার চোখের সামনে বারবার ডিকে আর বাণীর চেহারা ভেসে উঠছিল। সে একই ভুল আবার দ্বিতীয়বার করতে চাচ্ছিল না। সে কবিরকে ডেকে দ্রুত গুড়িয়াকে হসপিটালে নিতে বলে। কবির এসে অবাক হয়ে সামারকে বলে, মুন্না তো পালিয়ে যাচ্ছে, কিন্তু সামারের সেদিকে কোনো পাত্তাই ছিল না।
তার এমন অদ্ভুত পরিবর্তন দেখে কবির একটু অবাক হয়। তবে গুড়িয়া তখন সামারকে বলে, আপনি আমাকে প্রমিস করেছিলেন মুন্নাকে শাস্তি দিবেন। এই কথা শুনেই সে গুড়িয়াকে কবিরের কাছে রেখে মুন্নার পেছনে ছোটে, আর এক পর্যায়ে সে মুন্নাকে গুলি করেই মেরে ফেলে। এরপর দ্রুত গুড়িয়াকে নিয়ে পৌঁছে যায় হসপিটালে। সামার প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল। সে কবিরকে বলতে থাকে, গুড়িয়া বাঁচবে তো? কবির তখন কঠিন কণ্ঠে বলে, না, বাঁচবে না। আর যদি বাঁচেও তাহলে এরপর সে যে জীবন পাবে তার থেকে এখনই মরে যাওয়া ভালো। হয়তো মেয়েটাকে ধরে নিয়ে গিয়ে কোথাও বেঁচে দেওয়া হবে, আর নয়তো তাকে দিয়ে জোরপূর্বক অনৈতিক কাজ করানো হবে। সামার তার এসব কথা শুনে হতবাক হয়ে যায়। তখন কবির বলে, যাদের বাবা মা থাকে না তাদের সঙ্গে এমনটাই হয়। ছেলেদেরকে ধরে নিয়ে গিয়ে গুন্ডা বানিয়ে দেওয়া হয় আর মেয়েদেরকে ব্যবসায় নামানো হয়। সামার তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, কে তুমি? কবির বলে, তুমি কে? তোমার মধ্যে এত পরিবর্তন কিভাবে এলো? আজকে গুড়িয়ার জন্য তুমি মুন্নাকে ছাড়তে রাজি হয়ে গিয়েছিলে। ডিগের সময় তোমার এই ইমোশন কোথায় ছিল? ফাইনালি সামার জানতে পারে যে কবিরই বাণী। সে তখন কবিরকে বোঝানোর চেষ্টা করে যে ডিকেকে বাঁচানোর সে অনেক চেষ্টা করেছে, এমনকি বাণীকেও সে খোঁজার অনেক চেষ্টা করেছে, কিন্তু কোথাও পায়নি। তবে কবির অর্থাৎ বাণী তার কোনো কথা বিশ্বাস করে না আর সেখান থেকে চলে যায়। ওদিকে টিল্লু এবার শাহিনের কাছে আশ্রয় নেয়। সে শাহিনকে তার জমি জমা ব্যবসা সবকিছু দিয়ে দিতে চায়, এমনকি টেন্ডারও। শাহিন সেটা শুনে খুব খুশি হয়ে যায়। তাছাড়া টিল্লু যে শুরু থেকে বোকাশোকা এটা সবাই জানতো, তাই শাহিন তাকে নিজের কাছে রাখতে রাজি হয়ে যায়। অন্যদিকে সামার বাড়ি ফিরে মন খারাপ করে বাণীর ছবি দেখতে থাকে। তখনই সেখানে সোনিয়া চলে আসে। সে হতাশ হয়ে বলতে থাকে, তুমি আবারও বাণীর ছবি দেখছো? ওর ব্যাপারে কোনো খোঁজ পেলে? সামার বলে, হ্যাঁ পেয়েছি। এই কথা শুনে সোনিয়া খুব এক্সাইটেড হয়ে যায়। সে জিজ্ঞেস করে, কোথায় আছে ও আর কেমন আছে? সামার তখন তাকে কবিরের বিষয়টা জানায়। এসব শোনার পর সোনিয়াও খুব কষ্ট পায়, কেননা কবির ডিকের মৃত্যুর জন্য সামারকে দায়ী করছিল, যেখানে তার কোনো দোষই ছিল না। তখন সোনিয়া তাকে বোঝায় যে তার দোষ আছে ঠিকই, কিন্তু সে সেটা মানতে চায় না। সে সামারকে বলে, তুমি নিজের অপরাধ বোধ দূর করার জন্য একটা কিলিং মেশিনে পরিণত হয়েছ, পরিবারকেও তোয়াক্কা করো না। এটা কি তোমার ভুল না? তুমি নিজের ভুলটা স্বীকার করতে শেখো। এরপর যদি কখনো বাণী তোমার সামনে আসে তাহলে তুমি তাকে তার বড় ভাইয়ের মতো বুঝাবে, দেখবে ও ঠিক বুঝবে। আর যদি কবির আসে তাহলে সেটাই করবে যেটা একজন অফিসারের করা উচিত। সামার তখন নিজের ভুলটা বুঝতে পারে। এদিকে কবির আহত অবস্থায় সাক্ষীর বাড়িতে যায় আর তাকে ওই মুহূর্তেই বিয়ে করতে বলে। তার এমন অবস্থার কথাবার্তা শুনে সাক্ষী খুব অবাক হয়, আর শেষমেশ বিয়ে করতে সেও রাজি হয়ে যায়। সেই সাথে সে যে প্রেগনেন্ট সেটাও কবিরকে জানিয়ে দেয়। কবির তার কথা শুনে খুব খুশি হয় আর তাকে জড়িয়ে ধরে। সে এবার সিদ্ধান্ত নেয় সে সাক্ষী আর তার বাচ্চাকে নিয়ে নতুন সংসার সাজাবে। এরপরে সে চলে যায় শাহিনের কাছে, কিন্তু যখন সে সেখানে টিল্লুকে দেখতে পায় তখন তার মুখের হাসি উধাও হয়ে যায়। শাহিন তখন তাকে কোনোভাবে শান্ত করে। কবিরও তখন বাধ্য হয়ে তার কথা মেনে নেয়। পরদিন পার্টি অফিসের দলের অন্য নেতারা কোন একটা অনৈতিক প্রস্তাব দিলে প্রকাশ তাদেরকে স্পষ্ট জানিয়ে দেয় যে আমি জনগণের সেবার জন্যই নেতা হয়েছি, আমি আপনাদের এই কাজে কোনো সঙ্গ দিতে পারবো না। এই বলে সে তার রুমে চলে যায়। আর যাওয়ার আগে এটা নিশ্চিত হয়ে যায় যে ভেতরে সিসিটিভি ক্যামেরা অফ আছে কিনা। এরপর দেখা যায় রুমের মধ্যে বিপিন আর শাহিদ তার জন্য অপেক্ষা করছে। আর তখনই প্রকাশের আসল রূপ বাইরে বেরিয়ে আসে। সে তো সাংঘামানের থেকেও আরো বড় রাঘব বোয়াল। তো বিপিনরা তাদের কাজের জন্য প্রকাশের সঙ্গে 15% শেয়ারের বিনিময়ে ডিল করে। এদিকে শাহিন গিয়ে সাংঘামানের কাছে সাহায্য চায়, সাথে টিল্লুও ছিল। সে চাচ্ছিল তাদের ব্যবসাটা আরো বড় করার জন্য, তাই সে সাংঘামানের কাছে সাহায্য চায়। তো সাংঘামানও এতে রাজি হয়ে যায়। অন্যদিকে সাক্ষী মনের আনন্দে নতুন বাড়ি রং করছিল, যেখানে তাদের একটা নতুন সংসার হবে। রুমিয়া আর রাঞ্ঝাও তার সঙ্গে ছিল। এদিকে রামদিন এসে সামারকে খবর দেয় যে পাশের গ্রামে আরো দুটো মদের ট্রাক পাস হওয়ার সময় ধরা পড়েছে। এখানে আরেকটা কথা বলে রাখি, রামদিন সাসপেন্ড হয়েছিল ঠিকই, কিন্তু এই অপমান সে মেনে নিতে পারেনি। তাই সে সামারের কাছে এসে আরেকটা সুযোগ চাইলে সামার তার সাসপেনশন উঠানোর ব্যবস্থা করে দেয়। আর তখন থেকে রামদিন মন দিয়ে ডিউটি করতে শুরু করে। রামদিনের কথা শুনে সামার খুব অবাক হয়, কেননা ওই মদগুলোতে ইথানল পাওয়া গেছে, যেটা মুন্না ব্যবহার করতো। কিন্তু মুন্না তো এখন নেই, তাহলে ইথানলের বিজনেস এখন কে করছে? রামদিনকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে সে টিল্লু শাহিনের সঙ্গে যোগ দেওয়ার বিষয়টা জানায়। আর এটাও জানায় যে শাহিনের সমস্ত ব্যবসা তো কবির দেখাশোনা করে, তার মানে সবকিছু কবির করেছে। সামার তখন কবিরকে ফোন করলেও তার ফোনটা অফ দেখায়। এদিকে টিল্লু শাহিনকে জানায় যে সাংঘাবান কিন্তু পাওয়ার আর টাকার লোভী নয়, মেয়েদের প্রতিও তার দুর্বলতা আছে। আর তাকে খুশি করার জন্য মুন্না টিল্লুর মাধ্যমে মেয়ে সাপ্লাই করত। এই কথা শুনে শাহিন ভীষণ রেগে যায়। সে আর যাই করুক এসব করবে না। তখন টিল্লু তাকে 5,000 কোটি টাকার লোভ দেখিয়ে তাকে রাজি করিয়ে ফেলে। আর তাকে এটাও বলে যে শাহিন যদি তাকে কিছু লোভ দেয় তাহলে সে নিজেই সবকিছু সামলে নিবে। শাহিন এতে রাজি হয়ে যায়। ওদিকে সামার সাক্ষীর সঙ্গে দেখা করতে যায়। দুদিন পরই তার বিয়ে। এটা নিয়ে সে খুব খুশি ছিল। কিন্তু সামার যখন তাকে জানায় যে কবির এখন মদের বিজনেসের কিং হয়ে গেছে, তখন সাক্ষী তার কথা মোটেও বিশ্বাস করে না, কারণ সে জানতো কবির এসব ছেড়ে দিয়েছে। তাই সে সামারকে ভুল বুঝে সেখান থেকে চলে যেতে বলে। ওদিকে টিল্লু গিয়ে সাংঘাবানকে বলে ইলেকশনে জেতার জন্য 300 থেকে 400 কোটি টাকার প্রয়োজন। সারা জীবন চেষ্টা করলেও শাহিন সেটা জোগাড় করতে পারবে না। তাই টিল্লু এবার নিজেই সাংঘাবানের সঙ্গে হাত মেলায়। শর্ত একটাই, টিল্লু যা করবে সাংঘাবানকে সেটা ধামাচাপা দিতে হবে, আর তার বদলে টিল্লু তাকে ইলেকশনের ফান্ড দেবে। তাকে রাজি করিয়ে টিল্লু এবার এক অদ্ভুত ছক কষে। সে টিল্লু এবং শাহিনকে সাংঘাবানের অফিসে মিটিং এর জন্য পাঠিয়ে দেয়। আর এদিকে কৌশলে রোমিও এবং রাঞ্ঝাকে আলাদা ডেকে নিয়ে যায়। এরপর শাহিনের লোকদের দিয়ে তাদের উপর অ্যাটাক করায়। তাছাড়া সাক্ষীর
সাক্ষীর উপরেও অ্যাটাক করে সে। কবিরের বংশ নির্বংশ করার কসম নিয়ে নেমেছিল টিল্লু, আর সেটা সে পূরণও করে। এর মাঝে একজন এসে সাক্ষীর বিষয়টা কবিরকে জানালে কবির তৎক্ষণাৎ সেদিকে ছুটে যায়। তবে সৌভাগ্যবশত তার পৌঁছানোর আগেই সামার সেখানে পৌঁছে যায়। তাকে দেখে তখন টিল্লু আর শাহিনের লোকেরা পালিয়ে যায়। সামার তখন সাক্ষী আর রোমিওকে বাঁচাতে সক্ষম হয়। তবে দুঃখের বিষয়ে রাঞ্ঝা মারা যায়। কিন্তু হসপিটালে পৌঁছানোর পর কবির কান্নায় ভেঙে পড়ে, কারণ রাঞ্ঝা নয়, তার অনাগত সন্তানও মারা গিয়েছিল। এদিকে শাহিন তো এসবের ব্যাপারে কিছুই জানতো না। সে যখন খবরটা পায় তখন সে গিয়ে টিল্লুকে রাগের মাথায় মারতে শুরু করে। তখন টিল্লু তাকে আবারও 5,000 কোটি টাকার লোভ দেখিয়ে শান্ত করে। তাছাড়া এই সবকিছুর অর্ডার তো শাহিন নিজের মুখেই দিয়েছিল। এখন সে আদৌ কিছু জানতো কি জানতো না সেটা তো দেখার বিষয় না। যত কিছুই হোক, ফাঁসবে তো শাহিনই। এই কথা শুনে শাহিন হতবাক হয়ে যায়। সে ভাবতেও পারেনি টিল্লুর মতো একটা হাবাগোবা লোক এত ভয়ঙ্কর প্ল্যান বানাতে পারে। ওদিকে কবির গিয়ে রাগের মাথায় সামারের সঙ্গে লড়াই শুরু করে দেয় আর বলতে থাকে, তুমি একটা কুফা, যেখানেই যাও মৃত্যুকে সঙ্গে নিয়ে যাও। তোমার কারণে ডিকে মারা গেছে, আর এখন আমার ভাইয়ের মতো রাঞ্ঝা আর আমার সন্তানটাও মারা গেল। তুমি আমার জীবন ধ্বংস করে দিয়েছো। সামার খুব ভালো করেই বুঝতে পারে এগুলো কবির মন থেকে বলছে না, মনের ভেতর জমে থাকা রাগ থেকে বলছে। তাই সে বুঝিয়ে শুনিয়ে তাকে শান্ত করে। এরপর তারা দুই ভাই মিলে সিদ্ধান্ত নেয় তারা টিল্লু আর শাহিনের সাম্রাজ্য ধ্বংস করবে। এদিকে পরদিন সাঙ্গাবান গিয়ে বিপিন আর শাহিদের সঙ্গে দেখা করে। তাদের কাছে জানতে চায় তারা তার সাথে যোগাযোগ কেন করছে না। বিপিন তখন জানিয়ে দেয় তারা প্রকাশের সঙ্গে হাত মিলিয়েছে। এটা তো সাঙ্গাবানের একেবারেই ভালো লাগে না। সে তখন তাদেরকে বলে, তাসের গাটির জোকারকে কিন্তু শুধু হাসানোর কাজেই ব্যবহার করা হয় না, খেলোয়াড়দেরকে কাঁদানোর কাজেও ব্যবহার করা হয়। আমার কাছেও এরকম একটা জোকার আছে, সময় মতো ঠিক সামনে আনবো। এ বলে সে সেখান থেকে চলে যায়। এর মধ্যেই সামার একটা প্রেস মিটিং এ মুন্নার সমস্ত কালোবাজারির কথা তুলে ধরে। সে সাথে এই লড়াইয়ে তার সহযোদ্ধা যারা মারা গেছে তাদের কথাও খুব গর্বের সাথে বলে। এই কথাগুলো বলতে গিয়ে তার চোখ বেয়ে জল পড়ছিল। এটা দেখে সোনিয়া উপলব্ধি করতে শুরু করে ফাইনালি সামারের মন নরম হতে শুরু করেছে। তাই সেও খুব খুশি হয়। এদিকে কবির অজ্ঞান সাক্ষীর কপালে সিঁদুর পরিয়ে তাকে বিয়ে করে নেয়, কারণ সে সাক্ষীকে ওয়াদা করেছিল সে আজ তাকে বিয়ে করবে। সেই ওয়াদা সে ঠিকই রেখেছে। এরপর সে তার শ্বশুর বাবাকে আরো একটা ওয়াদা করে যে সাক্ষীর সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিশোধ সে নিবে। এরপরই সে সামারের সঙ্গে দেখা করে। এদিকে শাহিন আর টিল্লুও গোপন জায়গায় গা ঢাকা দিয়েছিল। তখন শাহিন তাকে সতর্ক করে যে টিল্লু যদি কবরে গিয়েও লুকায়, কবির তাকে ঠিকই খুঁজে বের করে জানে মেরে ফেলবে। টিল্লুরও অবশ্য একটু ভয় লাগছিল, তবে সেই বিষয়টাকে খুব একটা পাত্তা দেয় না। এদিকে কবির অনেক বেশি অস্থিরতা দেখালে সামার তাকে শান্ত করে। এদিকে শাহিন ততক্ষণে টিল্লুকে নিয়ে নতুন আস্তানার উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তখন সে কবিরকে ফোন করে বলে তার সঙ্গে একা দেখা করতে। কবিরও রাজি হয়ে যায়। সে শাহিনকে কথার জালে ফাঁসানোর চেষ্টা করে যাতে সামারের টিম তাদের লোকেশন ট্র্যাক করতে পারে, কিন্তু দুর্ভাগ্যবশত কল দ্রুত কেটে যাওয়াতে সেটা আর সম্ভব হয় না। তাই কবির এবার নিজের জীবনের ঝুঁকি নিয়েই চলে যায় শাহিনের সঙ্গে দেখা করতে। তার ফোনে একটা জিপিএস ট্র্যাকার লাগানো ছিল, যেটা কবির জানতো। তবে সেই সাথে তার জ্যাকেটেও একটা ট্র্যাকার লাগানো ছিল, সেটা সে জানতো না। তো সেখানে যাওয়ার পর টিল্লুর সঙ্গে তার ঝগড়া শুরু হয়ে যায়। তার সঙ্গে মারামারি করার জন্য রাগের মাথায় কবির তার জ্যাকেটটা খুলে ফেলে, আর সেই সময় টিল্লুও তার ফোনটা কেড়ে নিয়ে নষ্ট করে ফেলে। এরপর তারা সেখান থেকে বেরিয়ে অন্য একটা জায়গায় চলে যায়। এটা সেই বাড়ি ছিল যেখানে কবির আর সাক্ষী সংসার পাততে চেয়েছিল। এই বাড়িটা কবির সাক্ষীর জন্যই বানিয়েছিল। এদিকে সামারও যখন কবিরের লোকেশন ট্রেস করে সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিতে যাবে, তখনই রামদিন এসে জানায় যে রাঘবের ফরেন্সিক রিপোর্ট পাওয়া গেছে। তার নখের মধ্যে খুনির চামড়ার কিছুটা অংশ পাওয়া গেছে, আর তার ডিএনএ টেস্ট করে জানা যায় খুনটা কবির করেছে। এ কথা শুনে সামার প্রচন্ড রেগে যায়। তবে এই মুহূর্তে তার টার্গেট কবির নয়, শাহিন আর টিল্লু। তাই তারা সেদিকেই ফোকাস করার সিদ্ধান্ত নেয়। সেখানে পৌঁছানো মাত্রই শাহিনের লোকেরা তাদের উপর অ্যাটাক করে দেয়। লড়াইয়ের একটা পর্যায়ে সামার লক্ষ্য করে কবিরের জ্যাকেট আর ফোন সেখানেই পড়ে আছে। সে বুঝে যায় কবিরের কাছে এই মুহূর্তে কোনো ট্র্যাকার নেই। তাহলে সে কিভাবে খুঁজবে কবিরকে? এদিকে টিল্লু কবিরকে মারার জন্য সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছিল। তাই এখানে কবিরের সাথে তাদের ভীষণ ফাইট হয়। কিন্তু একটা পর্যায়ে কবির দুর্বল হয়ে যায়, আর ঠিক সেই মুহূর্তেই সামার সেখানে এসে পৌঁছায় আর তার ভাইয়ের মতো কবিরকে বাঁচিয়ে নেয়। এরপর দুজন মিলে তুমুল লড়াই শুরু করে। টিল্লু অবস্থা বেকতিক দেখে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু সামার তাকে ঠিকই গুলি করে মেরে ফেলে। এরপর কবির গিয়ে শাহিনকে বলে, আমি তো আপনাকে আমার বাবার মতো ভেবেছিলাম, আপনি আমার সঙ্গে এমনটা কেন করলেন? শাহিনের কাছে তখন কিচ্ছু বলার ছিল না। কবির তখন রাগের মাথায় তাকে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে। সামার ভেবেছিল সবকিছু হয়তো সমাধান হয়ে গেছে, কিন্তু তখনই গল্পে আসে এক নতুন মোড়। সাঙ্গাবান গিয়ে বিপিনের সঙ্গে দেখা করে, আর এবার সে সঙ্গে করে তার সেই জোকারকে নিয়ে গিয়েছিল। আর সেই জোকার আর কেউ নয়, বরং কবির ছিল। শাহিন আর মুন্না শেষ হয়ে যাওয়াতে জলাবাদের সমস্ত সাম্রাজ্য এখন কবিরের আন্ডারে। তার থেকে পাওয়ারফুল এখন সেখানে আর কেউ নেই। আর এই সমস্ত কিছু সে করেছে সাঙ্গাবানের সাপোর্ট নিয়ে। আর সেখানে আরো একটা বিষয় জানা যায় যে কবির এখনো শোধরায়নি, বা সে সামারকে ক্ষমাও করেনি। তার মানে আজও সামারের প্রতি এক আকাশ ঘৃণা জমে আছে। আর সেই ঘৃণাটাকে বাস্তবায়ন করার জন্য সামনে সে কি করবে সেই রহস্য রেখেই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। অর্থাৎ এর পরবর্তী সিজন আসতে চলেছে, সেখানেই আমরা দেখতে পারবো কবির আর সামারের মধ্যে আর কি ঘটে। আর এর পরবর্তী সিজন যখনই আসবে তা আমি অবশ্যই
আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।